ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত। আগের দিন আমরা দেখেছিলাম আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনটা? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমরা দেখেছিলাম স্বরবর্ণ। যারা ছিলেন তারা দেখেছেন, যদি কেউ না থাকেন আমরা একবার এটা দেখে নিয়ে আমরা নেক্সট পাঠ্যক্রমের দিকে এগিয়ে যাব। স্বরবর্ণ আপনারা সবাই জানেন এটা কিভাবে লিখতে হয়, আগের দিন দেখিয়েছিলাম। জাস্ট ধরুন এভাবে আমরা প্রথমে বলেছিলাম এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন এবং এটা থার্ড লাইন। তো আমরা যখন লেখাটা প্রথম শুরু করব, যারা পারবেন তাদের কোনো অসুবিধা নেই, যারা জানেন না বা আপনাদের লিখতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একটা ডেমো দেখানোর জন্য আমি এটা বলছি। তো এখান থেকে জাস্ট 3টে লাইনে আপনি জাস্ট প্রথমে এখান থেকে শুরু করবেন, একদম ফার্স্ট লাইন থেকে একটা কার্ভ করবেন, করে মিডিল লাইন পর্যন্ত নিয়ে আসবেন, এনে ছেড়ে দেবেন। মিডিল লাইন থেকে আর একটা কার্ভ থার্ড লাইনের দিকে নামবে, নেমে একটু নিচের লাইন থেকে একটু উপরে উঠবে। এটা একটা করলাম। সাইড থেকে একটা স্ট্রেট লাইন টানবো আর এই দুটোকে জুড়ে দেবো নিচ থেকে। এটা হয়ে গেল অ। নেক্সট আ কেমন হবে? তাহলে প্রথমে একটা অ করতে হবে। প্রথমে একটা ফার্স্ট লাইন থেকে একটা কার্ভ নিয়ে এসে সেকেন্ড লাইনে ছাড়লাম। সেকেন্ড লাইন থেকে আর একটা কার্ভ নিয়ে এসে আমরা থার্ড লাইনের একটু উপরে ছাড়লাম। তারপরে একটা স্ট্রেট লাইন সাইড থেকে টানলাম, দিয়ে এটা জুড়ে দিলাম। এটা হয়ে গেল অ। আমাদের লিখতে হবে আ, তাহলে এর সাথে আর একটা স্ট্রেট লাইন আমরা পাশে টেনে দেব। তাহলে অ হয়ে গেল, আ হয়ে গেল। নেক্সট কি? ই। ই কিভাবে লিখবো? ফার্স্ট লাইন যেটা একদম উপরে দেখতে পাচ্ছেন সেখান থেকে একটু স্ট্রেট মাঝ বরাবর নিচে নামবো, নেমে একটা এইভাবে নিচে কার্ভ করতে হবে, করে সেকেন্ড লাইনকে ক্রস করে থার্ড লাইনের ঠিক উপরে আগেই এসে আর একটা এরকম ভাবে গোল করে নিচে আমরা ছুঁয়ে দেবো। এটা হলো ই, হ্রস্বইকার, যেটা বাংলায় আমরা বলি হ্রস্বইকার। নেক্সট কি? এর পরে দীর্ঘ ই। দীর্ঘ ই কি করে লিখবো? ই এর মতনই প্রথমে ফার্স্ট লাইন থেকে মিডিলের লাইনের মাঝ বরাবর একটা লাইন টানবো, তারপরে বাঁ দিক থেকে একটা এরকম কার্ভ করে নিয়ে এসে এইভাবে জাস্ট যোগ করে দিতে হবে নিচে। আর এটা হয়ে গেল ই। এবার ই থেকে ই কি করে করব? জাস্ট উপরে একটা এরকম একটা এক্সট্রা ল্যাজ, এটা জুড়ে দিলেই হয়ে গেল দীর্ঘ ই। তাহলে অ, আ, ই, ই হয়ে গেল 4টে স্বরবর্ণ। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে এটা উ। কি করে করব? ওই অ এর মতনই প্রথমে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন একটা কার্ভ, নেক্সট ওখান থেকে থার্ড লাইনের নিচের দিকে আর একটা নামবো, এইভাবে কার্ভ করে এভাবে নামবো। এটা হয়ে গেল উ, হ্রস্ব উ। তাহলে অ, আ, ই, ই, উ। নেক্সট উ, দীর্ঘ উ। কিভাবে লিখবো? প্রথমে উ করে নেবেন, ফার্স্ট লাইন থেকে কার্ভ করে সেকেন্ড লাইনে ছাড়বেন, সেকেন্ড লাইন থেকে আর একটা কার্ভ নিয়ে এসে থার্ড লাইনে ছুঁয়ে একটু উপরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। আর ঠিক এই মাঝ বরাবর সেকেন্ড লাইনের মাঝখান থেকে জয়েন্ট থেকে একটা এক্সট্রা এভাবে লাইন নিচে নামাতে হবে। এটা হয়ে গেল উকার। তাহলে অ, আ, ই, ই, উ, উ হয়ে গেল। নেক্সট কি? রি। রি কিভাবে লিখবো? মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নেবেন, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা এরকম স্ট্রেট লাইন উপরের দিকে, তারপরে ওটা ঠিক সেকেন্ড লাইন আর এই মাঝখানের লাইনের জয়েন্টে গিয়ে জুড়ে যাবে। এটা একটা হলো। আচ্ছা, এখান থেকে একটা স্ট্রেট লাইন আপনারা এভাবে এখান থেকে ঠিক মাঝ বরাবর এখান থেকে একটা স্ট্রেট লাইন ঠিক এই মাঝখানে জয়েন করাতে পারেন, করিয়ে ওই লাইনটাকেই ওপাশ থেকে নিয়ে একটা জাস্ট গোল করে থার্ড লাইনের আগে এসে ছেড়ে দেবেন। এটা হয়ে গেল রিকার। রি হয়ে গেল। নেক্সট হচ্ছে রি। রি যেটা, সেটা কিভাবে হবে?
আগে রি করতে হবে। তাহলে আমরা প্রথমে স্ট্রেট লাইন টানলাম, উপরে একটা কার্ভ, নিচে স্ট্রেট জয়েন করলাম এখানে, এখান থেকে এবারে আমরা স্ট্রেট লাইন টানলাম, টেনে এখানে এসে ছেড়ে দিচ্ছিলাম একটা গোল করে, কিন্তু এখানে ছাড়বো না, এখানে এইভাবে গোল করে আর একটা এইভাবে কার্ভ করতে হবে। এটা হয়ে গেল রি। তাহলে অ, আ, ই, ই, উ, উ, রি, রি হয়ে গেল। নেক্সট হচ্ছে লৃ, লৃকার। লৃকার কিভাবে লিখবো? প্রথমে একটা স্ট্রেট লাইন উপর থেকে সেকেন্ড লাইনের মাঝ বরাবর আমরা স্ট্রেট টেনে নেব, টেনে নিয়ে ঠিক উল্টো এবার একটা তিনের মতো, ইংলিশের তিনের মতো এই নিচ থেকে এভাবে স্টার্ট করে উপরে গিয়ে সেকেন্ড লাইনটায় এভাবে ছুতে হবে, ছুঁয়ে আবার ওখান থেকে আরেকটা লাইন করে এভাবে নিয়ে এসে সেকেন্ড লাইনের নিচে এসে একটু এইভাবে কার্ভ করে দেবেন। এটা হয়ে গেল লৃকার। তাহলে রি, রি, লৃ। নেক্সট এ, ঐ, ও, ঔ। একদম সহজ, দেখতেই পাচ্ছেন একটা স্ট্রেট লাইন, নিচে এভাবে একটা লাইন, থার্ড লাইনের উপরে আবার একটা স্ট্রেট লাইন এভাবে, তারপরে একটু নিচে ডান দিকে নিচের দিকে এভাবে একটু নামবে। এটা হয়ে গেল এ কার। ওই কারও সেম, স্ট্রেট লাইন দিলাম, বাঁ দিকে নামিয়ে দিলাম নিচে, আবার একটা স্ট্রেট লাইন এভাবে টানলাম, নিচের দিকে নামিয়ে দিলাম, এবারে এ কার হয়ে গেল। ওই কারটা কি করে হবে? জাস্ট এখান থেকে একটা স্ট্রেট লাইন এভাবে টেনে একটা গোল করে দেবেন। এটা হয়ে গেল ওই কার। এই গোলটা এরকম ভাবে একটু দেখে করবেন যেন এই গোলটা বোঝা যায় যে গোলটা হয়েছে। এইভাবে স্ট্রেট লাইন টেনে এইভাবে একটা গোল, তাহলে এটা হয়ে গেল ওই কার। নেক্সট ও কার। ও কার কিভাবে হবে? প্রথমে অ এর মতো একটা স্ট্রাকচার করতে হবে, এভাবে এভাবে, নেক্সট একটা স্ট্রেট লাইন জুড়ে দিন, একটা স্ট্রেট পাশে একটা লাইন টানুন, আ করুন, করে এখান থেকে এইভাবে একটা লাইন জুড়ে একটা গোল। এটা হয়ে গেল ও। ও কি করে হবে? ওটা আগে করুন। ওটা কিভাবে করবেন? এভাবে একটা কার্ভ টেনে এখানে এনে জুড়ে দেবেন, পাশে একটা স্ট্রেট লাইন টেনে দেবেন, এখান থেকে এটা জুড়ে দেবেন, আর একটা লাইন এখানে টানবেন। এটা হয়ে গেল একটা। যদি এইভাবে করেন তাহলে হয়ে গেল ওকার। আর একটা এখান থেকে যদি আপনি করে দেন তাহলে ওটা হয়ে যাবে ঔকার। তাহলে এই হলো অ, আ, ই, ই, উ, উ, রি, রি, লৃ, এ, ঐ, ও, ঔ হয়ে গেল স্বরবর্ণ। স্বরবর্ণ শেষ। নেক্সট ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ প্রথমে কি হবে? ক বর্গ শুরু হচ্ছে। ক কি করে লিখবো? একটা মাঝখানে স্ট্রেট লাইন টানবো, টেনে ঠিক একটু উপর থেকে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের ঠিক মাঝামাঝি নয়, একটু উপর থেকে এভাবে একটা রাউন্ড, হাফ রাউন্ড, ঠিক থার্ড লাইনের উপর পর্যন্ত এভাবে যাবে। ওটাই এদিক থেকে গিয়ে এভাবে গিয়ে জাস্ট থার্ড লাইনটাকে ছুঁয়ে, এই সেকেন্ড লাইনকে ছুঁয়ে থার্ড লাইনের আগে গিয়ে থেমে যাবে। এটা হয়ে গেল ক। খ কিভাবে লিখবো? প্রথমে একটা এদিকে একটা স্ট্রেট লাইন টেনে নেবেন, নিয়ে জাস্ট এভাবে একটা ফার্স্ট লাইন থেকে একটা এরকম কার্ভ করে থার্ড লাইনে সেকেন্ড লাইনে ছাড়বেন। সেকেন্ড লাইন থেকে আর একটা নিচে কার্ভ করে এভাবে এই সেকেন্ড লাইন আর এই লাইনের জয়েন্টে গিয়ে আমরা জুড়ে দেব, আর এখানে একটা এরকম হবে। তাহলে এটা হয়ে গেল খ। আচ্ছা, নেক্সট কি গ। গ কিভাবে হবে? একটা স্ট্রেট লাইন এভাবে টানবো, সামনে আর একটা স্ট্রেট লাইন টানবো, টেনে ঠিক সেকেন্ড লাইনের নিচে নামিয়ে একটা এরকম গোল করে দেবো। এটা হয়ে গেল গ কার। ঘ কেমন হবে? একটা বাঁ দিকে স্ট্রেট লাইন, ডান দিকে স্ট্রেট লাইন টানলাম, টেনে জাস্ট এইভাবে উল্টো তিনের মতো এখানে একটা, এখানে একটা নিচে ছুলাম, ছুঁয়ে একটু উপরে গিয়ে ছেড়ে দেবো। এটা হয়ে গেল ঘ। তাহলে ক, খ, গ, ঘ হয়ে গেল। নেক্সট কি ঙ। ঙ কি করে লিখবো? উপর থেকে একটা স্ট্রেট লাইন মাঝ বরাবর, বাঁ দিকে একটু কার্ভ করে সেকেন্ড লাইন ছুঁয়ে নিচের দিকে আসবে, থার্ড লাইনকে ছুঁয়ে ওই কার্ভটা সেকেন্ড লাইনের উপরে গিয়ে ছেড়ে দেব, আর একটা এখানে সাইডে গোল করে দেব। এটা হয়ে গেল ঙ। তাহলে ক, খ, গ, ঘ, ঙ হয়ে গেল ক বর্গ। নেক্সট কি চ। চ কিভাবে লিখবো? একদম সহজ। একটা স্ট্রেট লাইন নেব ডান দিকে, তারপরে এখান থেকে একটা স্ট্রেট লাইন একটু ডান দিকে টানবো সোজা,
তারপরে এখান থেকে একটা কার্ভ করে এখানে জয়েন করিয়ে দেবো। হয়ে গেল চ। ছ কেমন হবে? একটা এরকম স্ট্রেট লাইন টানুন, এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন টানবেন, আর বাঁ দিক থেকে এভাবে একটা লাইন করে এইরকম ভাবে ঘয়ের মতনই নিয়ে আসবেন, এনে এখানে ছাড়বেন না, একটু উপরে নিয়ে গিয়ে এইভাবে একটা গোল করে এই উপরের লাইনটার সঙ্গে জুড়তে হবে, তাহলে হয়ে যাবে ছ। তাহলে চ ছ হয়ে গেল। নেক্সট জ। জ কেমন হবে? ডান দিকে একটা স্ট্রেট লাইন টানবো, এখান থেকে একটা লাইন স্ট্রেট টানবো, টেনে এইভাবে নিচে নামিয়ে আমরা সেকেন্ড লাইনের উপরে এটাকে তুলে ছেড়ে দেবো। এটা হয়ে গেল জ। তাহলে চ ছ জ হয়ে গেল। ঝ। ঝ কিভাবে লিখবো? এদিকে একটা স্ট্রেট লাইন টানবো এদিকে ভাবে, নেক্সট এভাবে ই বানাবো, ই হ্রস্ব ই, এখানে একটা স্ট্রেট লাইন, এখান থেকে একটা গোল করে এভাবে এইভাবে নিয়ে গোল করে এই মাঝখানে এটা জুড়ে দেবো। এটা হয়ে গেল ঝ। তাহলে চ ছ জ ঝ। ঞ কি করে? ঞ একদম সহজ, একটা স্ট্রেট লাইন, তারপরে একটা এরকম অর্ধ গোল টাইপের এরকম করে দেবেন, দিয়ে জাস্ট এই দুটো জুড়ে দেবেন, হয়ে গেল ঞ। তাহলে চ ছ জ ঝ ঞ হয়ে গেল। নেক্সট ট বর্গ। ট বর্গ কেমন ভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন টানবো সেকেন্ড লাইনের মাঝ বরাবর, আর নিচে একটা এরকম গোল করে দেবো, থার্ড লাইনকে ছুঁয়ে একটু উপরে তুলে ট। থটা কেমন হবে? একই রকম, একটা স্ট্রেট লাইন, তারপরে এখান থেকে একটু গোল করে এখানে যে ছেড়ে দিচ্ছিলাম আমরা ট, সেটা ছাড়বো না, এটাকে পুরো সার্কেল করে দেবো, হয়ে গেল ঠ। ট ঠ হয়ে গেল। নেক্সট কি? ড। ড কিভাবে লিখবো? ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত মাঝামাঝি পর্যন্ত একটা স্ট্রেট লাইন টানবো, টেনে ঠিক এইভাবে আমরা মুয়ার মতো একটা কার্ভ করে নেব, নিয়ে এটা আমরা করে দেবো ড। তাহলে ট ঠ ড হয়ে গেল। ঢ কিভাবে হবে? ঠিক ট এর মতো আগে টটা করতে হবে, স্ট্রেট লাইন, একটা কার্ভ করে এই হয়ে গেল ট। ঢ কি করে লিখবো? জাস্ট মাথায় একটা এক্সট্রা গোল করতে হবে, ব্যাস এটা হয়ে গেল ঢ। তাহলে ট ঠ ড ঢ হয়ে গেল। ণ। ণ কিভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন টানবো সাইডে, আর একটা এইভাবে গোল করে একটু নিচে নামিয়ে উপরে তুলে দেবো, ণকার হয়ে গেল, উল্টো ইউ এর মতো। তাহলে এ হয়ে গেল ট বর্গ। নেক্সট আমরা দেখবো ত বর্গ। একদম সহজ। ত স্ট্রেট লাইন একটা ডান দিকে, একটা এদিক থেকে একটা লাইন টেনে নেবেন, নিয়ে এইটার সাথে এইটা জাস্ট একটু কার্ভ করে জুড়ে দেবেন, সরি জাস্ট একটা এরকম কার্ভ করে নিচে নামিয়ে দেবেন, হয়ে গেল তকার। থকারটা কিভাবে লিখবেন? একটা স্ট্রেট লাইন এভাবে টেনে নেবেন, টেনে নিয়ে এইখান থেকে গোল করে এটাকে ক্ষয়ের মতনই নামাতে হবে এইভাবে, তারপরে এখান থেকে এই নিচু করে উপরে গিয়ে জুড়ে দিন, থ হয়ে গেল। ত থ হয়ে গেল। এবারে দকার। দকারটা দেখুন সহজ আছে, এখান থেকে নামালাম মাঝ বরাবর, বাঁ দিকে গেলাম, একটা কার্ভ করলাম, থার্ড লাইনের একটু উপরে মাঝ বরাবর গিয়ে গোল করে একটা নিচে এইভাবে থার্ড লাইনটাকে ছুলাম, এটা হলো দকার। ত থ দ হয়ে গেল। ধ কিভাবে লিখবো? দেখুন এইখানে দেখুন, এই যে ঘ, ঘ ধ খানিকটা একই, শুধু এইখানে এই গোলটা শুধু নেই, এই গোলটা। তাহলে ওইভাবে লিখুন, একটা স্ট্রেট লাইন টেনে নিন, তারপরে একটা এরকম গোল করে দিন, প্রথমে এখানে গোল করুন, করে এটাকে এভাবে টানুন, এভাবে টানুন, টেনে জুড়ে দিন, হয়ে গেল ধ। ন সব থেকে সহজ, একটা স্ট্রেট লাইন, এদিকে একটা স্ট্রেট লাইন, আর একটা নিচে গোল, ন। এই হয়ে গেল ত বর্গ। তাহলে আমরা স্বরবর্ণ দেখলাম অ আ ই ই উ উ রিল রি, রি রি রি, এ ওই ও ঔ। ব্যঞ্জন বর্ণ দেখলাম ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন। ত বর্গ হয়ে গেল। নেক্সট আমরা কি দেখবো? প বর্গ। প বর্গ কেমন ভাবে হবে? একটা স্ট্রেট লাইন এভাবে টানলাম, আর একটা এখান থেকে একটা স্ট্রেট লাইন ঠিক সেকেন্ড লাইনের নিচু করে এভাবে জুড়ে দিলাম, প। ফটা কিভাবে হবে? একই রকম, এভাবে এভাবে একটা লাইন টানলেন,
টেনে জাস্ট নিচু করে এইটা এখানে না ছেড়ে জাস্ট একটা ঘুরিয়ে দিলেন, ব্যাস ফ। ব কিভাবে লিখবেন? একটা স্ট্রেট লাইন টানলেন, বাঁ দিক থেকে একটা এরকম ভাবে গোল করলেন, এই গোল করে মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিলেন, হয়ে গেল ব। ভ, ভ কিভাবে হবে? প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে, তারপরে এখানে একটা গোল করতে হবে, গোল করে এটাকে এভাবে নিচে নামিয়ে আর একটা নিচে গোল করতে হবে, করে ভ। আর এই ভ আর ময়ের মধ্যে পার্থক্য কি? এই ময়ে উপরের এই গোলটা নেই, এইখানে গোলটা শুধু নেই, বাদ বাকি একই। ভ আর ম একই রকম ভাবে লিখতে হবে। তাহলে এখান থেকে স্ট্রেট লাইন টানুন, নিচে নামান, একটা গোল করুন, এদিকে জুড়ে দিন, এপাশ থেকে আরেকটা লাইন এনে করে দিন অ্যাড। অ্যাকচুয়ালি এইভাবে লেখাটা উচিত নয়, লেখাটা লিখতে হবে কিভাবে, যদি সেভাবে আপনারা জানেন। প্রথমে এইটাই আমাকে অ্যাড করতে হবে, এই লাইনটা, তারপরে আমি এখান থেকে এইভাবে নিয়ে এসে এটাকে এইভাবে অ্যাড করব। ঠিক আছে, হয়ে গেল প বর্গ। আচ্ছা, প বর্গের পরে নেক্সট কি? এবারে আমরা দেখব য়, র, ল, ব, স, 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 হ, এগুলো দেখব। ইয়কারটা কেমন? এই গোলটা বাদ দিয়ে দিলে থকার যেমন, ইয়কার তেমন। একটা স্ট্রেট লাইন, এদিকে একটা এরকম টানবো, টেনে জাস্ট এভাবে নিয়ে এসে আমরা জুড়ে দেবো, ইয় হয়ে গেল। র কিরকম? একটা একটু কার্ভ করে সেকেন্ড লাইনকে ছুঁয়ে উপরে তুলে দেবেন, সোজা নিচে নামিয়ে দিলেন, রকার। লকার তো একদম সহজ, বাংলাতে আপনারা লেখেন যেরকম সেরকম, এইভাবে এইভাবে ল। বকারটা কেমন? এই ওয়া, এখান থেকে এইটা এইভাবে জুড়ে দিলেন, ওয়া। বর্গীয় ব আর এই বয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু মাঝখানে এই দাগটা নেই, ব্যাস, আর সব এক। সকারটা কিভাবে লিখবো? তালব্য স যেটাকে বলছি, এভাবে এইভাবে ধরলাম, এটাকে এভাবে নিয়ে এসে এভাবে ছেড়ে দিলাম, সকার হয়ে গেল। আচ্ছা, মূর্ধন্য স, একটা স্ট্রেট লাইন টানলাম, পয়ের মতো একটা এরকম করে দিলাম, দিয়ে জাস্ট এটা জুড়ে দিলাম, হয়ে গেল স। সকার কি করে লিখবো? দন্ত সকার, একটা স্ট্রেট লাইন দেব, দিয়ে র করে নেব, ঠিক র এর মতো এভাবে র হয়ে গেল, এইটা জুড়ে দিলাম মাঝখানে, স হয়ে গেল দন্ত স। হ কিভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন দিলাম মাঝ বরাবর, একটা বাঁদিকে কার্ভ করে এইভাবে নিয়ে এলাম, আর ঠিক সেকেন্ড লাইন থেকে আর একটা এরকম লাইন জুড়ে এভাবে হ বানিয়ে দিলাম, হয়ে গেল হকার। তাহলে এই হয়ে গেল মোটামুটি ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, স, 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 হ, হয়ে গেল। আচ্ছা, আগের দিন দেখিয়েছিলাম কয়েকটা যুক্তাক্ষর, আজকে দেখিয়ে দিচ্ছি এক স্যার, হ্যাঁ বলুন। বলছি দুটো বয়ের উচ্চারণটা কি হবে কোনটা একটু বলে দেবেন? হ্যাঁ, আগের দিন বলেছিলাম একটা ব আপনাকে উচ্চারণ করতে হবে দুটো ঠোঁট জুড়ে, দুটো ওষ্ঠ বর্ণ তো বকার, তো দুটো ওষ্ঠ আপনাকে জুড়ে উচ্চারণ করতে হবে। শুধু যদি আপনি, আমি আগের দিন দু রকম বলেছিলাম, যে যদি আপনি পেট কাটা হ্যাঁ বলুন। পেট কাটা বটার উচ্চারণটা কি হবে? হ্যাঁ, পেট কাটা বয়ের উচ্চারণটা যদি করতে হয় তাহলে আপনাকে এরকম বলতে হবে ব, 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 ব। আর যদি আপনি অন্তস্থ বয়ের উচ্চারণ করেন কেমন হবে? ওয়া, 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 ওয়া। তাহলে একটা হচ্ছে ব আর একটা হচ্ছে ওয়া। এবার আপনি উচ্চারণটা কিভাবে করবেন? এই যে এখানে আমি বর্গীয় বটা বললাম, বর্গীয় বটায় দেখুন প, ফ, প বর্গের মধ্যে বকারটা পড়ছে, বর্গীয় ব। তাহলে আপনি প বর্গটা পড়ে যান। প বর্গটা কিভাবে পড়বেন? শান্ত হয়ে, প, ফ, ব, ভ, ম। আপনি প উচ্চারণ করার সময় আপনার মুখের যে কন্ডিশন থাকছে, ঠোঁট দুটো যেভাবে লাগছে, ফ বলার সময় যেভাবে লাগছে, সেই একই রকম সাবলীল ভাবে আপনি ব বলবেন, প, ফ, ব, ভ, ম। এটা হয়ে গেল বকার। এবারে বকারটা যখন আপনি বলবেন, বকারটা তো কোনো বর্গের মধ্যে নেই, বকারটা আপনাকে বলতে গেলে কি করতে হবে? মুখটা একটু খুলে আপনাকে উচ্চারণ করতে হবে, ওয়া, ওয়া। মানে ঠোঁট দুটো বয়ে যেরকম লেগে যাচ্ছিল, জুড়ে যাচ্ছিল, সেই দুটো ঠোঁট কিন্তু জুড়বে না, একটু গ্যাপ থাকতে হবে, দিয়ে মাঝখান থেকে আপনাকে ওয়াটা বলতে হবে, ওয়া, 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 ওয়া। আর একটা হচ্ছে ব, ব, ব। বালকহ, বালকহ, বালকহ। আর আগের দিন বলেছিলাম বিদ্যালয়ঃ, বিদ্যালয়ঃ, বিদ্যালয়ঃ। তাহলে বালকহ ব আর বিদ্যালয়ঃ ওয়া।
এই দুইভাবে আপনি প্র্যাকটিস করলে দুটো বয়ের উচ্চারণটা আপনি ঠিকঠাক করতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট আমরা যুক্তাক্ষরটা দেখব। দেখুন প্রথম যে যুক্তাক্ষরটা এখানে রয়েছে সেটা হচ্ছে দয় জফলা দ্য। কিভাবে লিখবো? এখান থেকে একটা মাঝ বরাবর স্ট্রেট লাইন টানলাম, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে মাঝ বরাবর। সেখান থেকে একটা উল্টো তিনের মতো এরকম করলাম, করে এভাবে জুড়ে দিলাম। এটা হয়ে গেল দ, দয় জফলা দ্য। বিদ্যা, বিদ্যা বলি, সেই বিদ্যা, ওই যে দয় জফলা, সেটা এইভাবে লিখতে হবে। এখানে আপনি একটা আকার যোগ করে দিলেন, বিদ্যা হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্র। এটা হচ্ছে তালব্য শয় রয়। কিভাবে লিখবেন? একটা এখানে স্ট্রেট লাইন টেনে নিন, টেনে নিয়ে সেকেন্ড লাইন থেকে একটা এরকম উল্টো করে কার্ভ করে ফার্স্ট লাইন ছুঁয়ে এখানে জয়েন করিয়ে দিন। দিয়ে এই জয়েন্ট থেকে একটা নিচে সোজাসুজি লাইন টেনে নিন, যেটা থার্ড লাইনের উপরে গিয়ে শেষ হবে। এটা হয়ে গেল শ্র, তালব্য শয় রয়, শ্র। আচ্ছা, এটা হয়ে গেল বর্গের জয় ইয়, জ্ঞ, জ্ঞ, যেটা আগের দিন বলেছিলাম, যজ্ঞ, যজ্ঞ বলেছিলাম। যজ্ঞ, যোগ্য আমরা যেটা বলি, যোগ্য। তো সেটাই আমি বলেছিলাম আপনাদেরকে যে যজ্ঞ বলতে হবে, বর্গের জয় ইয়কে আমরা জ্ঞ উচ্চারণ করব। সেটা কিভাবে লিখবো? এটা স্ট্রেট লাইন টানলাম, টেনে একটা এরকম স্ট্রেট লাইন এখানে জুড়ে দেব, দিয়ে এইটা নিয়ে গিয়ে একটা এরকম কার্ভ। এটা হয়ে গেল জ্ঞ। তাহলে যজ্ঞ, এটা আমরা বলবো যজ্ঞ, যজ্ঞ বলবো না, গয় গয় নয়। হ্যাঁ, যোগ্য বাংলাতে বলি তো সেটা ঠিক আছে, কিন্তু সংস্কৃতে আমরা যজ্ঞ, যজ্ঞ এরকম বলবো না, যজ্ঞ এরকম বলতে হবে। জ এবং ইয় দুটোরই যুক্ত হয়ে এই বর্ণটা তৈরি হয়েছে, তাহলে উচ্চারণ করলে আপনাকে দুটোরই উচ্চারণটা অল্প অল্প থাকবে, এরকম ভাবে উচ্চারণ করতে হবে। আপনি যদি যোগ্য বলেন তাহলে শুধু তো গয় গয় শোনাচ্ছে, কিন্তু গয় গয় তো এই বর্ণটা নয়, এটা তো বর্গের জ এবং ইয় দুটো যুক্ত হয়ে এই বর্ণ তৈরি হয়েছে। তবে আপনাকে উচ্চারণ করার সময় এটা মনে রাখতে হবে যে আমি যে বর্ণটা উচ্চারণ করছি সেটা যুক্তাক্ষর, এবং সেখানে বর্গীয় জ এবং ইয় এই দুটি বর্ণ যুক্ত হয়ে এই যুক্তাক্ষরটি তৈরি হয়েছে। তাহলে আমি যখন উচ্চারণ করব তখন আমার যেন মাথায় থাকে যে আমি এই দুটো বর্ণ যুক্ত হয়ে যে বর্ণের উচ্চারণ করছি সেটাতে সেই দুটি বর্ণের যেন লেশ মাত্র পাই। তাহলে আপনি যদি যোগ্য বলেন তাহলে শুধু গ গ শোনাচ্ছে, সেখানে না বর্গীয় জ ন ইয়, কোনোটাই শোনা যাচ্ছে না। সেই জন্য উচ্চারণের সময় মনে রাখতে হবে যে যজ্ঞ, যজ্ঞ, ঞ, ঞ, যজ্ঞ, এরকম ভাবে উচ্চারণ করতে হবে, যজ্ঞ। নেক্সট, এটা হচ্ছে শ্রী। এটা একটা লাইন টানলেন, সেকেন্ড লাইনের ঠিক নিচে আর থার্ড লাইনের ঠিক উপরে, এখানে একটা কার্ভ করে দিলেন, আর এখান থেকে এইভাবে এটাকে জুড়ে দিলেন। এটা হয়ে গেল শ্রী। তো সেটাও আরেকবার আপনি এটাই করতে পারেন, এটাকে পরে অ্যাড করতে পারেন। প্রথমে এটা এখান থেকে এটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেবেন, টেনে নিয়ে এটাকে এইভাবে জুড়ে দেবেন এর সাথে, দিয়ে জাস্ট নিচে একটা কার্ভ করে দিলেন। এটা হয়ে গেল শ্রী। তাহলে শ্র, শ্রী হয়ে গেল। এবার হয়ে গেল, এবার কি, এটা স, কয় মূর্ধন্য শয়, যেটা আগের দিন অনেকটা আলোচনা হয়েছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলেছিলাম সেই বিষয়টা। এটা হচ্ছে কয় মূর্ধন্য শয়। তাহলে কয় মূর্ধন্য শয় থাকলে আমরা উচ্চারণ করব ক্ষ, ক্ষ, ক্ষ। খ বলবো না, খ বলবো না, খ তো একটা অলরেডি একটা বর্ণ আছে, তাহলে এটা তো যুক্তাক্ষর, এর উচ্চারণ তো আলাদা হবে। সেই জন্য সংস্কৃত আমরা যখন পড়বো তখন আমরা এটি উচ্চারণ করব ক্ষ, ক্ষ। কিভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন দেব, এখান থেকে একটা এরকম গোল করব, মাথায় ছুঁয়ে নিচে নামিয়ে একটা গোল করে এভাবে ছেড়ে দেবো। এটা হয়ে গেল ক্ষ। নেক্সট হচ্ছে তয়রা ফলা, ত্র, পত্রম, পত্রম। কিভাবে হবে? স্ট্রেট লাইন, রি এর মতো একটা উপরে যাবে, জয়েন হবে, নিচ থেকে আর একটা লাইন জুড়ে যাবে। এটা হয়ে গেল ত্র, পত্রম বলি সেখানে এটা হবে। নেক্সট তয় তয়, উত্তম বললে আমরা যেটা বলি উ, তারপরে তয় তয়। তয় তয় কিভাবে লিখবো? এটা এইভাবে হয়ে গেল ত, তার সঙ্গে একটা এই লাইনটা যোগ করলাম, এটা হয়ে গেল ত। এটা একটা ত, আর এটা তো একটা ত আছেই, তাহলে দুটো ত মিলে গেল উত্তম, যেগুলো তয় তয়। এটা হচ্ছে সেভাবে লিখতে হয়। আচ্ছা, এটা হলো দন্ত নয় তয়, দন্ত। কিভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন নেব, প্রথমে তটা করে দেব, দিয়ে জাস্ট বাইরে এই নটা এইভাবে স্ট্রেট করে জুড়ে দেবো একটা গোল করে। এটা হয়ে গেল দন্ত নয় তয়, দন্ত, দন্ত, এইভাবে। নেক্সট হয় ময়। কিভাবে লিখবো?
একটা স্ট্রেট লাইন করে হটাকে প্রথমে এইভাবে লিখে নিন, এটা হ হয়ে গেল। তারপরে মটা কি করবেন, এই কার্ভ থেকে একটা জাস্ট গোল করবেন, করে এর সঙ্গে জুড়ে দেবেন, এটা হয়ে গেল হয় ময়। দেখুন আমি এখানে লিখছি, তো এখানে আমার তো আমি মাউস প্যাড দিয়ে মাউস ইউজ করে লিখছি না, তো আমার টাচ প্যাডে লিখছি, সেই জন্য অনেক সময় স্ট্রেট হচ্ছে না, কিন্তু এটা চেষ্টা করতে হবে স্ট্রেট করার, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। নেক্সট হিয়, হয় যা ফলা, হিয়, হিয়টা কি করে লিখবেন, স্ট্রেট লাইন করে হটা আমরা প্রথমে বানিয়ে নেব এই পর্যন্ত, তারপরে এখান থেকে একটা লাইন এভাবে টেনে হ হয়ে গেল, তারপরে এই যে কার্ভটা ছাড়লাম এখান থেকে জাস্ট ইয়, এইভাবে ইয় অ্যাড করে দিলেন, ইয় হিয়, তাহলে এটা হয়ে গেল হয় জফলা। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে স্বরবর্ণ দেখেছি, তারপরে ব্যঞ্জন বর্ণ দেখলাম, এখন আমরা কয়েকটা যুক্তাক্ষর দেখে নিলাম। আর এর পরের কোনো ক্লাসে আর এই বিষয়ে আলোচনা হবে না, যারা আগের দিন আসেননি হয়তো কেউ ছিলেন, সেই জন্য আমি এটা আরেকবার দেখিয়ে দিলাম। তাহলে এখানে কোনো অসুবিধা নেই আশা করছি, আগের দিন যারা ছিলেন তাদের তো অসুবিধা হবেই না। যদি অসুবিধা থাকে আমাকে জানাবেন, পরের ক্লাসে আর একবার আমরা যদি পারি এটা দেখে দেবো, আর যদি অসুবিধা না থাকে তাহলে এটাই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অভ্যাস শেষ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা এবারে নেক্সট আমরা দেখব, শব্দগুলো একবার দেখে নেব। স্ক্রিনটা শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? না তো, আমরা তো কোনো পাইনি। হ্যাঁ, এবার পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বাঁ দিকটা দেখেছিলাম, আশা করছি বাঁ দিকটা পুরোটা হয়ে গেছিল। এগুলো দণ্ডাদীপহা থেকে আপনারাও বলেছিলেন এই পর্যন্ত, মশাকা জালাহা এই পর্যন্ত বলেছিলেন। তাহলে আমরা মাঝখানের এই অংশটা দেখবো আজকে। আচ্ছা দেখুন, প্রথমে শুরু হচ্ছে কোথা থেকে, স্কুল। স্কুল আমরা জানি বিদ্যালয় বলা হয়, সেটাকেও আমরা বলতে পারি বিদ্যালয়, এটাও আপনারা বলতে পারেন, বিদ্যালয় বললেও কোনো অসুবিধা হবে না, বিদ্যালয় এটাও বলা যায়। অথবা এখানে একটা এক্সট্রা শব্দ অ্যাড করা আছে, পাঠশালা। পাঠশালা মানে স্কুল, এটাও বলতে পারেন, পাঠশালা মানে স্কুল, এটাও বলা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে বেড। বেড হচ্ছে শയ്যা। শയ്যা আমরা যেটাতে আমরা শুই সেটাকে আমরা কি বলি, খাট, যেটাকে বলি আমরা বাংলাতে হয়তো খাট বলি, কিন্তু আমাদের ইংলিশে আমরা যেটা বেড বলে সেটাকে সংস্কৃতিতে আমরা বলবো শയ്যা। তালব্য স, ইয় ইয়, দুটো ইয় যোগ করে আকার, শയ്যা। তাহলে বেড মানে শയ്যা, স্কুল, পাঠশালা অথবা বিদ্যালয়। নেক্সট কি, টেবিল। টেবিলকে আমরা কি বলি, বাংলাতে টেবিলই বলি, বাংলাতে আর খুব একটা আমরা মানে প্রচলিততে আমাদের খুব একটা অন্য শব্দ প্রয়োগ হয় না, টেবিলই বলি আমরা। সংস্কৃতে আমরা সেটাকে বলতে পারি উৎপীঠিকা। উৎপীঠিকা বলতে পারি, উৎপীঠিকা টেবিল, উৎপীঠিকা। নেক্সট কি, চাবি। চাবি যেটাকে আমরা বলি, চাবি সংস্কৃত কি হবে, কুঞ্চিকা। কুঞ্চিকা, ইয় চ, ইয় চ, চ, কুঞ্চিকা, কি, চাবি, কুঞ্চিকা। আচ্ছা নেক্সট কি, কুপি। কুপি কাকে বলবো, বোতলকে, বটল, বোতল যেগুলো আমরা ইউজ করি, বোতল জল খাওয়ার জন্য আমরা ইউজ করি, জল পান করার জন্য, সেটাকে আমরা কি বলবো, কুপি। কুপি, কয় দীর্ঘ। স্যার শব্দটা একটু বড় করা যাবে, একদম আচ্ছা। দেখার অসুবিধা হচ্ছে। আচ্ছা
এবারে দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হয়ে গেল কুপি। কুপি মানে বোতল। আচ্ছা, নেক্সট কি আমরা দেখবো? মোবাইল, যেটা আমরা খুব ব্যবহার করি। দূরবাণী, দূরবাণী, মোবাইল, দূরবাণী, মোবাইলকে আমরা দূরবাণী বলবো। ক্যান্ডেল, ক্যান্ডেল মানে কি? মোমবাতি যেটা আমরা বলি, তাকে সংস্কৃতে কি বলবো? সিক্থবর্তিকা, সিক্থবর্তিকা, সিক্থ, সিক্থবর্তিকা, ক্যান্ডেল। হ্যাঁ, ক্যান্ডেল, মোমবাতিকে বাংলাতে আমরা মোমবাতি বলি, ইংলিশে আমরা সেটাকে ক্যান্ডেল বলবো, সংস্কৃততে আমরা সেটাকে বলবো সিক্থবর্তিকা, সিক্থবর্তিকা। নেক্সট, ফ্লাওয়ার, ফ্লাওয়ার ভেস, ফ্লাওয়ার ভেস মানে হচ্ছে ফুলদানি, যেটাকে বাংলাতে বলি আমরা, সেটাকে সংস্কৃতে কি বলবো? ফুল, তার সংস্কৃত পুষ্প, আর যেটাতে আমরা রাখি, রাখি স্থাপন করি, ভেস, এটাকে আমরা সংস্কৃতে বলবো ধানি। তাহলে পুষ্পধানী মানে ফ্লাওয়ার ভেস, ফুলদানিকে আমরা বলবো পুষ্পধানী। আচ্ছা, নেক্সট কি? পিঁপড়ে, পিঁপড়েকে আমরা কি বলবো? পিপিলিকা। এটা তো বাংলাতেও আপনারা শুনেছেন অনেক সময়, বাংলাতেও এটা আমরা বলি পিপিলিকা। তো পিঁপড়েকে আমরা সংস্কৃততে বলবো পিপিলিকাকে, এই পিঁপড়েকে আমরা সংস্কৃততে বলবো পিপিলিকা। নেক্সট হচ্ছে পেন, যেটা দিয়ে আমরা লিখি, পেন, সেটাকে আমরা কি বলবো? লেখনী, লেখনী, পেন, লেখনী, পেন যেটা দিয়ে আমরা লিখি সেটাকে আমরা বলবো লেখনী। নেক্সট, তাহলে লেখনী পেনকে বললাম, তাহলে পেন্সিলকে কি বলবো? পেন্সিলকে বলবো অঙ্কনী, আঁকার কাজে ব্যবহৃত হয় সেই জন্য অঙ্কনী। অঙ্কনী মানে পেন্সিল, আঁকার কাজে ব্যবহৃত হয় সেই জন্য ওটাকে বলা হবে অঙ্কনী। নেক্সট হচ্ছে বাকেট, বাকেট মানে আপনারা জানেন বালতি, আমাদের বাড়িতে ইউজ হয়, সেটাকে আমরা সংস্কৃতে কি বলবো? দ্রোণী, দ্রোণী, দয়রা ফলা ওকার, দ্রোণী, মূর্ধন্যয় দীর্ঘী, দ্রোণী মানে বালতি। প্লেট, প্লেট মানে এটাকে সামান্য প্লেট বলা হচ্ছে, প্লেট মানে এখানে থালা, সেটা বুঝতে হবে। স্থালিকা যেটাকে বলি আমরা বাংলাতে, অনেক সময় শুদ্ধ বাংলাতে স্থালিকাও বলা হয়, থালা বলা হয়, তো সেটাই সংস্কৃততে একই শব্দ, স্থালিকা, স্থালিকা, স্থালিকা মানে থালা বা প্লেট। নেক্সট, নাইফ, ছুরি, ছুরিকে আমরা কি বলবো? ছুরিকা, ছুরিকা, ছয় হর্ষু রয় হর্ষি কয়াকার, ছুরিকা মানে ছুরি, নাইফ। নেক্সট, ম্যাচ বক্স, ম্যাচ বক্স, ম্যাচ বক্স আপনারা জানেন দেশলাই, হ্যাঁ, দেশলাইয়ের বাক্স যেটাকে আমরা বলি, সেটাকে আমরা যদি সংস্কৃতে বলি কি বলবো? অগ্নিপেটিকা, অগ্নিপেটিকা, অগ্নিপেটিকা এর মানে হচ্ছে ম্যাচ বক্স, অগ্নিপেটিকা, ম্যাচ বক্স। নেক্সট, ম্যাচ স্টিক, দেশলাই কাঠি যেটাকে আমরা বলি, দেশলাইয়ের কাঠি যেটাকে আমরা বলি। তো ম্যাচ স্টিক্সকে আমরা সংস্কৃতে কি বলবো? ম্যাচ স্টিককে অগ্নিশলাকা, 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 ম্যাচ স্টিক, অগ্নিশলাকা, ম্যাচ স্টিক। তারপরে নিউজ পেপার, খবরের কাগজ, তাকে আমরা সংস্কৃতে কি বলবো? বৃত্তপত্রিকা, বৃত্ত, বৃত্তপত্রিকা, 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 নিউজ পেপার, বৃত্তপত্রিকা, নিউজ পেপার। স্কেল, স্কেল মাপিকা, মাপিকা, স্কেল, মাপিকা, মাপা হয় সেই জন্য সেটাকে নাম দেওয়া হয়েছে মাপিকা। আইডল, আইডলকে কি বলবো? প্রতিমা, প্রতিমা, প্রতিমা বলবো, তো দুর্গা প্রতিমা বলি সেরকমই, হ্যাঁ, প্রতিমা এই শব্দটা বাংলাতেও ব্যবহৃত হয়, প্রতিমা। নেক্সট হচ্ছে বক্স, বক্স এটাকে সংস্কৃতে সামান্যভাবে আমরা কি বলতে পারি? পেটিকা। এবার আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে যান, সেখানে জিনিসপত্র কিছু বস্তু রয়েছে, তাহলে তাকে বলবেন বস্তু পেটিকা। ফলের যদি কোনো বক্স হয় তাকে বলবেন ফল পেটিকা, যদি ফুলের কোনো বক্স হয় তাকে বলবেন পুষ্প পেটিকা, এভাবে জুড়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল পেটিকা মানে বক্স। সাইকেল, সাইকেলকে আমরা
কি বলবো, বাংলাতে কি বলি? সাইকেলই বলি প্রচলিত বাংলাতে। তো সংস্কৃত আমরা কি বলবো? দ্বিচক্রিকা, 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 হ্যাঁ, সাইকেল। নেক্সট, বোট, বোটকে আমরা কি বলবো? নৌকা, বাংলাতেও বলি নৌকা, সংস্কৃত বলবো নৌকা। রিভার, নদী, রিভার নদী, এটা তো জানেন, রিভার নদী, বাংলাতেও নদী বলে। মানে বাংলাতে নদী বলে বলতে এই জন্য বলছি যেহেতু বাংলা আপনারা জানেন সেই জন্যে, কিন্তু এই শব্দগুলো তো বাংলাতে প্রথমে আসেনি, প্রথমে সংস্কৃততেই এসছে। সংস্কৃত থেকে তারপরে এই জিনিসগুলো বিভিন্ন সাহিত্য উপন্যাসের মাধ্যমে আমাদের কথ্য ভাষাতে চলে এসছে। আচ্ছা, তাহলে এই এই আমাদের রোটা শেষ হয়ে গেল। তাহলে আপনারা প্রথম থেকে একবার দেখে নিন আরেকবার। আমরা স্কুলকে বলবো কি বলছি? পাঠশালা। বেডকে বলছি শৈয়া। টেবিলের সংস্কৃত বলছি উৎপীঠিকা। কি? চাবি, তার স্যার সংস্কৃত। স্যার হ্যাঁ, একটা ওই বেদটা একটুখানি জিজ্ঞাসা করি, এই যে শయ్যা, এই শయ్যা কি আমরা যে বেদ উপনিষদ সেই বেদের কি উচ্চারণ এইটা, না ওটা আলাদা আর এই না বেদ না, এটা আলাদা? এটা তো বেড, বেড মানে বেদ বেদ খাট, যেটাকে বেদ, বলছি খাট, হ্যাঁ বেদ নয়। হ্যাঁ, খাট খাট খাট, ঠিক ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। ঠিক। আচ্ছা, টেবিল মানে হচ্ছে উৎপীঠিকা। কি মানে চাবি, তার সংস্কৃত হবে কুঞ্চিকা। বটল, বোতল, যার সংস্কৃত আমরা বলছি কুপি। তারপরে মোবাইল, তার আমরা সংস্কৃত বলছি দূরবাণী। ক্যান্ডেল, মোমবাতি, যার সংস্কৃত হবে সিক্থবর্তিকা। ফ্লাওয়ার ভাস, যার সংস্কৃত আমরা বলছি পুষ্পধানী। অ্যান্ড পিঁপড়ে, তাকে আমরা সংস্কৃততে বলছি পিপীলিকা। পেন, যার সংস্কৃত আমরা করছি লেখনী। পেন্সিল, যার সংস্কৃত আমরা করছি অঙ্কনী। বাকেট, বালতি, আমরা সংস্কৃততে বলছি দ্রোণী। প্লেট বা থালা, তাকে আমরা সংস্কৃত কি বলছি? স্থা লিকা। আচ্ছা, নাইফ, নাইফকে আমরা সংস্কৃত কি বলবো? ছুরিকা। ম্যাচ বক্স, তাকে আমরা সংস্কৃত কি বলছি? অগ্নিপেটিকা। ম্যাচ স্টিক, তাকে আমরা সংস্কৃত কি বলছি? অগ্নিশলাকা। নিউজ পেপারকে আমরা কি বলছি সংস্কৃতে? বৃত্তপত্রিকা। স্কেলকে কি বলছি আমরা? মাপিকা। আইডলকে আমরা কি বলছি? প্রতিমা। বক্সকে আমরা কি বলছি? পেটিকা। সাইকেলকে আমরা বলছি দ্বিচক্রিকা। বোটকে আমরা বলছি নৌকা। রিভারকে আমরা সংস্কৃততে বলছি নদী। তাহলে এটা আপনারা জেনে গেলেন। আচ্ছা, এবারে যদি আপনারা চান কেউ এই মাঝখান থেকে পড়তে আরম্ভ করুন, আপনাদের কাছেও এটা আছে পিডিএফটা, পিডিএফ দেখেও পড়তে পারেন, এটা দেখেও পড়তে পারেন। জাস্ট বাঁ দিকেরটা পড়লেই হবে, পাঠশালা মানে স্কুল এরকম বলতে হবে, বলে চলে যেতে হবে। এক একজন করে বলুন। স্যার আমি পড়ছি, হ্যাঁ, পড়ুন। একটু একটু বড় করে দিন স্যার। হ্যাঁ, পাঠশালা, শৈয়া, তারপর তো উৎপীঠিকা, টেবিল। ঠিকানা ওটা বোঝাই যাচ্ছে না অক্ষরটা আর। তারপরে কুঞ্চিকা, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। কুঞ্চিকা, কুপি, দূরবাণী, সিক্তবর্তিকা, পুষ্পধানী, পিপীলিকা, লেখনী, অঙ্কনী, দ্রোণী, স্থলিকা, ছুরিকা, অগ্নিপেটিকা, অগ্নিশলাকা, বৃত্তপত্রিকা, মাপিকা, প্রতিমা, পেডিকা, দ্বিচক্রিকা, নৌকা, নদী। বাহ। নেক্সট আর কেউ পড়ুন। पाठशाला शय्या उत्पीठिका कुञ्चिका कूपी दूरवाणी सिक्थवर्तिका पुष्पधानी
पिपीलिका लेखनी अंकनी द्रोणी स्थालिका छुरिका अग्निपेटिका अग्निशालका वृत्तपत्रिका मापिका प्रतिमा पेटिका द्विचक्रिका नौका नदी। বাহ। নেক্সট। স্যার পড়বো? হ্যাঁ প্লিজ। পাঠশালা পাঠশালা। পাঠশালা शय्या उत्पीठिका कुञ्चिका कूपी दूरवाणी शिखभर्तिका पुष्पधानी पिपीलिका लेखनी अंकनी द्रोणी स्थालिका छुरिका अग्निपेटिका अग्निशलाका वृत्तपत्रिका मापिका प्रतिमा पेटिका द्विचक्रिका नौका नदी। বাহ। আচ্ছা আপনি এইটা একটু বলুন, টেবিলটা কি বললেন একবার বলুন। টেবিলটা उत्पीठिका আরেকবার उत्पीठिका। পরে আপনি ত বলছেন তো? হ্যাঁ হ্যাঁ उत्पीठिका। হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক আছে, ভালো পড়েছেন। নেক্সট আরেকজন কেউ বলুন। পাঠশালা আচ্ছা शय्या একজন, হ্যাঁ বলুন। पाठशाला হুম। शय्या उत्पीठिका कुञ्चिका कूपी दूरवाणी शिखभर्तिका पुष्पधानी पिपीलिका लेखनी अंकनी द्रोणी स्थालिका छुरिका अग्निपेटिका अग्निशलाका वृत्तपत्रिका मापिका प्रतिमा पेटिका द्विचक्रिका नौका नदी। বাহ। নেক্সট আরেকজন কেউ বলছিলেন, বলুন। हाँ, पाठशाला शय्या उत्पीठिका कुञ्चिका कूपी दूरवाणी दूरवाणी। दूरवाणी হুম। शिखभर्तिका पुष्पधानी पिपीलिका लेखनी अंकनी द्रोणी स्थालिका छुरिका अग्निपेटिका अग्निशलाका वृत्तपत्रिका मापिका प्रतिमा पेटिका द्विचक्रिका नौका नदी। বাহ। আর কেউ বলুন। স্যার বলবো? বলুন। পাঠশালা শয়্যা उत्पीठिका कुञ्चिका कूपी दूरवाणी शिखभर्तिका पुष्पधानी पिपीलिका लेखनी अंकनी द्रोणी स्थालिका छुरिका अग्निपेटिका अग्निशालाका वृत्तपत्रिका मापिका प्रतिमा पेटिका द्विचक्रिका नौका नदी। বাহ। আচ্ছা সবাই আপনারা কেউ ছেলেরা কেউ কিছু বলছেন না কেন? সব মহিলারাই বলে যাচ্ছেন, আপনারা বলুন। আচ্ছা বলছি আমি। হ্যাঁ বলুন। পাঠশালা शय्या उत्पीठिका कुञ्चिका कूपी दूरवाणी शिखभर्तिका पुष्पधानी पिपीलिका लेखनी अंकनी द्रोणी स्थालिका छुरिका अग्निपेटिका अग्निशालाका वृत्तपत्रिका मापिका प्रतिमा पेटिका द्विचक्रिका नौका नदी। আচ্ছা নেক্সট।
আর কেউ বলুন। স্যার বলছি, হুম। পাঠশালা, শయ్যা, उत्पीठिका, कुंचिका, कूपी, दूरवाणी, सिक्तवर्तिका, पुष्पधानी, पिपीलिका, लेखनी, अंकनी, दोनी, स्थालिका, छुरिका, अग्निपेटिका, अग्निशालाका, वृत्तपत्रिका, मापिका, प्रतिमा, पेटिका, द्विचक्रिका, नौका, नदी। বাহ। আর কেউ বলবেন? সৌরদীপ্ত বাবু আছেন? ঠিক আছে, নেই। নেক্সট আপনার আরেকজন কেউ বলুন। আমি বললাম তো। আর কেউ আছে? আপনার সৌরদীপ্ত নাম? না না, মানে আমি সৌরদীপ্ত বাবুর কথা হ্যাঁ বলছি। বলছি। ঠিক আছে, বলুন। পাঠশালা, শయ్যা, उत्पीठिका, कुंचिका, कूपी, दूरवाणी, सिक्तवर्तिका, पुष्पधानी, पिपीलिका, लेखनी, अंकनी। এটা কি বাক্যটা কি হবে? দ্রোণী। দ্রোণী, দ্রোণী, স্থলিকা, ছুরিকা, অগ্নিপেটিকা, অগ্নিশালাকা, বৃত্তবর্তিকা, মাফিকা, প্রতিমা, পেটিকা, দ্বিচক্রিকা, নৌকা, নদী। বাহ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের শব্দ, একটু দেখলাম আমরা। নেক্সট আমরা দেখবো দেখা যাচ্ছে এটা? স্ক্রিনটা শেয়ার হয়েছে? অকারান্তঃ পুংলিঙ্গঃ রামশব্দঃ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন এবারে তো আপনারা শব্দগুলো দেখলেন, পড়লেনও। এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই যে শব্দগুলো আমরা পড়লাম বা জানলাম, এগুলো তো আমরা র্যান্ডামলি নিয়েছি, যে কিছু ইংলিশে শব্দগুলো আমরা দেখিয়েছি সুবিধার জন্যে, আর আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস বা নিত্য ব্যবহার করি এমন কিছু জিনিস আমরা নিয়ে তার সংস্কৃতে আমরা কি হতে পারে সেই নামগুলো আমরা কালেক্ট করে আপনাদেরকে এখানে দিলাম। এখন কথা হচ্ছে যে এগুলোর একটা আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই যে শব্দগুলো আমরা সংস্কৃতিতে পড়ছি,
সেই শব্দগুলোকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মানে এটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে কিরকম। ধরুন কিছু শব্দ অকার দিয়ে শেষ হচ্ছে, শেষে অ রয়েছে, তাহলে তাকে আমরা বলছি অকারান্ত শব্দ। কিছু শব্দ আ দিয়ে শেষ হচ্ছে, সেগুলোকে আমরা বলবো আকারান্ত শব্দ। কিছু শব্দ ইকার দিয়ে শেষ হচ্ছে, তাকে আমরা বলবো ইকারান্ত শব্দ। এরকম কিছু শব্দ দীর্ঘ ইকার দিয়ে শেষ হলে তাকে দীর্ঘ ইকারান্ত, উকার দিয়ে শেষ হলে উকারান্ত, উকারান্ত, রিকারান্ত, ওকারান্ত, এভাবে আমরা শব্দগুলোকে আমরা ভাগ করছি। এবারে তাহলে ভাগ করে আমাদের লাভটা কি হবে? লাভ এটা হবে, দেখুন আপনাদের সামনে দেওয়া রয়েছে অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ। লাভ এটাই, অন্যান্য ভাষাদের কথা আমি বলতে পারবো না, তো এই ভাষাতে একটা সুবিধা, আপনি যদি এই যে অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ, এই রাম শব্দ রূপ যদি আপনি মনে রাখতে পারেন, কতটা আছে? এই দেখুন মাত্র 7টা বিভক্তি আছে আর সম্বোধন একটা আছে, 7টা 3টে 21টা রূপ, একদম সহজ। এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অকারান্ত পুংলিঙ্গ যে কোনো শব্দ আপনি লিখে ফেলতে পারবেন। উদাহরণ কি? রাম, এটা অকারান্ত শব্দ। কেন না, আমি যদি রাম শব্দকে আমি ছেদ করি তাহলে কি পাবো? র, তারপরে কি পাবো? আ, তারপরে ম, তারপরে অ, শেষে গিয়ে অ থাকছে, সব জুড়ে তো রাম হচ্ছে। তাহলে এই ময়ের পরে কি আছে? অকার রয়েছে, সেই জন্য এটা অকারান্ত শব্দ। তাহলে আকারান্ত কেমন হবে? ধরুন বললাম পাঠশালা, পড়লেন আপনারা, পাঠশালা, এটা একটা শব্দ, শব্দটি শেষ হচ্ছে কি দিয়ে? শালা, আকার দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা আকারান্ত শব্দ। কোন লিঙ্গ সেটা বলছি না, বিভিন্ন লিঙ্গে হতে পারে, 3টে লিঙ্গ আছে তো, তার মধ্যে যে কোনো লিঙ্গে হতে পারে, পুংলিঙ্গে হতে পারে, নপুংসক লিঙ্গে হতে পারে, স্ত্রীলিঙ্গে হতে পারে। কিন্তু আমি বলছি যে পুংলিঙ্গে, এখন আমরা যেটা পড়ছি যে পুংলিঙ্গ শব্দ, অকারান্তর শব্দ যদি থাকে তাহলে তাকে চোখ বন্ধ করে আপনি রাম শব্দের মতো বসিয়ে দিতে পারবেন। উদাহরণ কি? রাম শব্দের মতনই আরেকটি শব্দ ধরুন শ্যামহা, শ্যাম, বাংলাতে যেটা বলি শ্যাম বলি তো আমরা, রাম শ্যাম, শ্যাম শব্দ ধরে নিলাম। তাহলে শ্যাম শব্দকে আপনি ভাবলেন, তাহলে শ্যাম শব্দ কেমন হচ্ছে? শ্যামের, কি জয়েন করছেন? এক মিনিট। তাহলে শ্যাম শব্দটিতে আপনি দেখুন শেষে কি আছে? রামের মতনই শ্যাম, তাহলে ময়ের পরে অকার আছে, তাহলে এটা অকারান্ত শব্দ। আচ্ছা, লিঙ্গটা কিভাবে বুঝবো? এটা আপনি তো এভাবে দেখে বুঝতে পারবেন না, সেই জন্য আপনাকে ওটা মনে রাখতে হবে যে এরকম পুংলিঙ্গে এই শব্দটি হয়, এটা মনে রাখতে হবে। এখন আপনি ধরে নিলেন শ্যাম শব্দ আপনি জানেন যে সেটা পুংলিঙ্গে হলো, কারণ পুংলিঙ্গে হলে কেমন হবে রূপ? তাহলে আপনি রাম শব্দরূপ জানেন, তাহলে শ্যাম শব্দরূপটা আপনি কি করে লিখবেন? ওই রাম শব্দরূপ যেমন লিখেছেন, যে বিভক্তিতে যে বচনে যেমন রাম শব্দের রূপ, সেই একই বিভক্তিতে সেই বচনে, মানে সেই বিভক্তি সেই বচনে শ্যাম শব্দেরও একই রূপ হবে। যেমন কি দেখুন এখানে আমি বলছি অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দরূপ আমরা পড়ছি। শব্দরূপ মানে এগুলো আমরা মনে রাখবো কোন বিভক্তিতে কি, কোন বচনে কি রূপ হবে। দেখুন বাঁ দিকে লেখা আছে প্রথমায়াম, আর উপরে লেখা আছে একবচনে, দ্বিবচনে, বহুবচনে। আচ্ছা, বচন 3টে আপনারা জানেন, এক বচন, দ্বিবচন, বহুবচন। ইংলিশ ইত্যাদিতে কি থাকে? সিঙ্গুলার এবং প্লুরাল থাকে, মাঝখানে দ্বিবচনটা থাকে না, কিন্তু সংস্কৃতে দ্বিবচনটা আছে, সেজন্য এক বচন, দ্বিবচন এবং বহুবচন 3টে বচনেই আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, বাঁ দিকে দেখুন 7খানা বিভক্তি রয়েছে। প্রথমা, ওই আয়াম, প্রথম আয়াম লাস্টে ওগুলো ছেড়ে দিন, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7টি বিভক্তি আছে। 7টি বিভক্তিতে 3টে বচন করে রয়েছে। আর শেষে একটা দেখুন লেখা রয়েছে সম্বোধনে। এর অর্থ কি? সম্বোধনে শব্দের অর্থ হচ্ছে আমরা দূর থেকে যখন কাউকে আহ্বান করি, আহ্বান জানাই, ডাকি, তখন আমরা যেভাবে ডাকি সেই আহ্বানের জন্য বা সেই সম্বোধনের জন্য আমরা কিরকম ভাবে ডাকবো, সেই 3টে রূপ। মানে ধরুন একজন রাম যাচ্ছে, তাকে আমরা বলবো হে রাম, ওই রাম শোন, এরকম যদি আমরা বলি বাংলাতে, তো ওই যে ওই রাম বা ওই এরকম ভাবে ডাকি, তো তখন সেই যে ডাকার পদ্ধতিটা, সেখানে আমরা হে শব্দটা যোগ করছি সম্বোধনের জন্য। হে রাম, বিসর্গ নেই, হে রাম, হে রাম। দুজন রাম যদি হেঁটে যায় তাহলে আমরা তাকে বলবো হে রামৌ, ডাকবো।
অনেকগুলো যদি রাম যায় তাকে আমরা সম্বোধন করতে হয়, বলতে হবে হে রামাহা। তো এটা সম্বোধনের জন্য, আমরা দূর থেকে আহ্বান করার জন্য, বা আমরা যদি আহ্বান করি সামান্যভাবে, তাহলে আমরা এই নিচের অংশটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমা বিভক্তি শুরু হলো। প্রথমা বিভক্তির এক বচনে কি রূপ হবে? রামহ, রামহ এক বচনে রামহ, দ্বিবচনে রামৌ, পাশাপাশি পড়ছি রামহ রামৌ, বহুবচনে রামাহা, রামহ রামৌ রামাহা। এর অর্থ কি? একজন রাম, দুজন রাম আর অনেকজন রাম, এটাই হচ্ছে বচনের অর্থ। আচ্ছা, দ্বিতীয়াতে এলাম। দ্বিতীয়াতে কি বলছে? রামম, একজন রামকে। দ্বিবচনে রামৌ, দুজন রামকে। বহুবচনে রামান, অনেকজন রামকে বোঝানো হচ্ছে। তৃতীয়াতে রামেণ, তৃতীয়া মানে হচ্ছে এটা হচ্ছে করণ, মানে কিছু করছে, তার দ্বারা কিছু কাজ করা হচ্ছে, এইরকম অর্থ বোঝালে তৃতীয়া বিভক্তি সামান্যভাবে আমরা এখন মনে রাখবো। রামেণ, রামের দ্বারা, একজন রামের দ্বারা। রামাভ্যাম, দুজন রামের দ্বারা। রামৈহি, অনেকজন রামের দ্বারা। চতুর্থী, চতুর্থী হচ্ছে সম্প্রদান, মানে কিছু সম্প্রদান করা হলো, দেওয়া হলো। রামায়, একজন রামকে দেওয়া হলো। রামাভ্যাম, দুজন রামকে দেওয়া হলো। রামেভ্যঃ, অনেকজন রামকে সম্প্রদান করা হলো। পঞ্চমী, পঞ্চমী সামান্য আপনারা জানেন সবাই, এটা এমনি যারা কারক পড়েছেন বাংলাতে তারাও জানেন, হইতে, থেকে, কোনো কিছুর থেকে কোনো কিছু চলে যাচ্ছে, সেই রকম অর্থে পঞ্চমী হয়, থেকে হইতে এরকম। রামাত মানে একজন রাম হইতে। রামাভ্যাম মানে দুজন রাম থেকে। রামেভ্যঃ মানে অনেকজন রাম থেকে। আচ্ছা, তারপরে কি? ষষ্ঠী বিভক্তি, এটা আপনারা জানেন, ষষ্ঠী বিভক্তি মানে সম্বন্ধ বোঝায়। রামস্য, একজন রামের। যে রামস্য আমরা এখনই পড়লাম লেখনী মানে পেন, রামের পেন, এটা বলতে গেলে আপনি কি বলবেন? রামস্য লেখনী, শ্যামস্য লেখনী। এখানে একজন উপস্থিত, সুমন স্যার উপস্থিত আছেন, তাহলে সুমন বাবুর নামটা দেখুন, সুমনহ, সুমনহ, আমরা যদি সংস্কৃতে বলি সুমনহ, তাহলে সুমন, নয়ের পরে একটা অকার রয়েছে, তাহলে এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, কারণ সুমন বাবু তো পুরুষ, সেই জন্য পুংলিঙ্গে তার প্রয়োগ হবে। এখন তাহলে কি হবে? সুমন অকারান্ত, তাহলে রাম শব্দের মতো চলবে। আমি বললাম সুমন বাবুর পেন, কি বলবো? সুমনস্য, হ্যাঁ, সুমনস্য লেখনী। বা যদি সম্মানার্থে মহোদয় যোগ করি তখন বলবো সুমন মহোদয়স্য লেখনী। এমনি সাধারণভাবে বলার জন্য সুমনস্য লেখনী। বালকস্য লেখনী, লক্ষ্মণস্য লেখনী। তো এরকম ভাবে আমরা সম্বন্ধ বোঝাই। তাহলে রামস্য মানে একজন রামের, রামায়োহ মানে দুজন রামের, রামানাম মানে অনেকজন রামের, রামানাম গৃহম মানে অনেকগুলি রামের বাড়ি। মানে রামে বলতে এখানে হয়তো শ্রীরাম, পরশুরাম, রাম, এরকম অনেকের নাম হতে পারে। অনেকের নাম এরকম হয় না, ধরুন একটা বাড়িতে তিনটে ছেলে, অভিরামঃ, মহারামঃ, শ্রীরামঃ। তাহলে আমরা তাহলে সংক্ষেপে কি বলতে পারি? রামানাম গৃহম মানে রামেদের বাড়ি। রাম শব্দের অর্থ এখানে শ্রীরাম, অভিরাম, মহারাম সবেরই গ্রহণ হয়ে যাবে। তো এইরকম অর্থে ষষ্ঠী আমরা প্রয়োগ করি। সপ্তমী বিভক্তি কি বোঝাবে? সপ্তমী বিভক্তি হচ্ছে অধিকরণ, আধার, মানে যেটার উপরে আমরা আছি, যেটার উপর থাকছি, বা যেখানে আমাদের অধিষ্ঠান হচ্ছে। ধরুন হাতের উপরে বোতল আছে, হাতের উপরে বোতল আছে, হ্যাঁ, বা হাতে বোতল, এইটুখানি শব্দ আমরা শুনি, হাতে বোতল রয়েছে। হাত শব্দের সংস্কৃত শব্দ হচ্ছে হস্তঃ। তাহলে হস্ত শব্দ রাম শব্দের মতো পুংলিঙ্গ যদি প্রয়োগ করি কি বলবো? হাতে, মানে হাত হচ্ছে আধার, তাহলে হাতে মানে রামে যেরকম আছে সেরকম হাতে, হস্তে কুপি, হস্তে কুপি। আচ্ছা, এবার দুটো হাতে যদি আমার বোতল থাকে তখন কি বলবো? দেখুন, রামে, তারপরে রামায়োহ, দুজন রামের, দুজন রামেতে, এরকম অর্থ আছে। তাহলে আমি তখন হাতে, দুটো হাতের উপরে বললে কি বলবো? হস্তয়োহ কুপি। আর যদি বলি অনেকগুলি হাতে বোতল রয়েছে তাহলে হস্তেষু কুপি। তাহলে প্রথমার অর্থ কি হলো? প্রথমার অর্থ হলো সে হচ্ছে সামান্যভাবে কর্তা, মানে সে করছে, কাজ করছে। রামঃ কর্তা, করছে। রাম যাচ্ছে, কে যাচ্ছে? রাম, রাম কর্তা, তাহলে একজন রাম যাচ্ছে।
দুজন রাম যাচ্ছে, অনেকজন রাম যাচ্ছে, এটা হলো প্রথমা। দ্বিতীয়া হচ্ছে রামকে, মানে রামকে বলতে কি, ধরো বললাম আমি রামকে ভালোবাসি, হ্যাঁ, আমি রামকে ভালোবাসি, মানে রাম বলতে মর্যাদা মর্যাদা পুরুষোত্তম রামের কথা বলছি আমি, হ্যাঁ। তো আমি রামকে ভালোবাসি, তাহলে রাম এখানে কর্ম হয়ে গেল। কর্ম মানে কি, কর্ম কথার অর্থ হচ্ছে ওই ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে ওটা বাংলাতে আমরা বলেছি ঠিক, কিন্তু এখানে ঠিক সংস্কৃতে মানে কর্মটা সেরকম নয়, মানে কর্তা মানে যাকে খুব খুব মানে তাকে খুব প্রচন্ড ভাবে তার প্রতি মানে আস্থা রাখছে বা তাকে চাইছে, হ্যাঁ, সেই ব্যক্তিটি বা সেই বস্তুটিকে আমরা বলবো কর্ম। মানে এই যে দ্বিতীয়া বিভক্তির সঙ্গে কর্মের কি সম্পর্ক, কেন আমি কর্ম বলছি না, দ্বিতীয়া বিভক্তি হলে কারকটা হয় কর্ম, কর্মকারক। হ্যাঁ, আপনারা জানেন কারক পড়েছেন, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, তারপরে অপাদান কারক এবং অধিকরণ কারক। এবার ষষ্ঠীটা কারকের মধ্যে পড়ে না, কারণ ষষ্ঠী সম্বন্ধ হয়, ঠিক আছে। তো এবার এই প্রথমা মানে ধরে নিন কর্তৃকারক, দ্বিতীয়া মানে হচ্ছে কর্মকারক, তৃতীয়া হচ্ছে করণ কারক, হে মানে কিছু করা, যেমন আমি বলছি যে হাত দিয়ে খাই, হ্যাঁ, হাত দিয়ে খাচ্ছি, তাহলে হস্তে না মানে হস্তে না হাতের দ্বারা। তৃতীয়া এখানে রামেণ, মানে ধরুন রামের দ্বারা কোনো কাজ করা হচ্ছে, তাহলে রামেণ এরকম বলতে হবে, হ্যাঁ। যেমন আমরা বলি যে আমরা হাত দিয়ে খাচ্ছি, তাহলে হস্ত শব্দ রাম শব্দের মতনই চলবে পুংলিঙ্গে, তাহলে আমি বললাম হস্তে না খাদামি, খাদামিটা ক্রিয়াপদ, পরে আপনারা জানবেন, এটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে, আগে এগিয়ে গেলে আমরা এগুলো দেখব। তাহলে হস্তে না মানে হাতের দ্বারা। চতুর্থী মানে সম্প্রদান, মানে দিলেন কিছু, আপনি ধরুন রাজা রামকে বস্ত্র দিচ্ছে, তাহলে এই যে রামকে বস্ত্র দিচ্ছে, রাম এখানে সম্প্রদান কারক চলে আসবে, সেখানে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হবে, তাহলে রামায় এই প্রয়োগ করতে হবে। পঞ্চমী রাম থেকে, হ্যাঁ, রাম থেকে চলে গেলাম বা রাম থেকে আমি বিচ্যুত হয়ে গেলাম, তাহলে রামাত পঞ্চমী। এক বচনে, বহুবচনে দ্বিবচনে হলে রামাভ্যাম, বহুবচনে হলে রামেভ্যা। ষষ্ঠী এটা আমি বললাম কারক, সম্বন্ধ, এটা কারক নয়, ষষ্ঠী সম্বন্ধে, যার সম্বন্ধে বোঝাবে সেখানে এই প্রয়োগ হবে, রামস্য রামায়োহ রামাণাম। সপ্তমীতে বললাম অধিকরণ, রামে, তাহলে আমি যদি বলি একটা এরকম কি আছে লাইন আছে, আমার ঠিক মনে পড়ছে না, রেমে রামে মনোরমে, হ্যাঁ, মনোরমে রামে অহম রেমে। রেমে শব্দের অর্থ হচ্ছে রমণ করা, মানে আনন্দিত হয়ে থাকা, এটা হচ্ছে রম ধাতুর অর্থ, এটা ধাতু একটা রম ধাতু। তো মনোরমে রামে মানে মনোরম রূপ যে রাম, সেই রামে আমি রমণ করছি, রেমে রামে মনোরমে। এর অর্থ কি, রাম এখানে তো রাম মানে তো রাম, আমার সামনে তো আমি রামকে দেখতে পাচ্ছি না, তাহলে রামকে আমি কি করে, রামের উপরে আমি কি করে নিজের মনোনিবেশ করব, তাহলে এটা হচ্ছে রাম বিষয়ে আমার মনটা আনন্দিত হচ্ছে। তাহলে এখানে অধিকরণ কারকটা এভাবে বুঝতে হবে, সবসময় যে অধিকরণ এরকম হবে তা নয়। হাতের উপরে পেন রয়েছে, তাহলে আপনি ডাইরেক্ট বুঝতে পারছেন হাত হচ্ছে অধিকরণ, হাতের উপরে রয়েছে পেন, তাহলে হাত হচ্ছে অধিকরণ, তাহলে অধিকরণ যেটা হবে সেখানে সপ্তমী বিভক্তি হবে। তাহলে এই যে রামে রেমে রামে মনোরমে, এটা শুনে আপনার মনে হবে রামে তো সপ্তমীতে রয়েছে, তাহলে রাম তো আমার সামনে দাঁড়িয়ে নেই, তাহলে রামের উপরে আমি কি করে উঠবো, হবে না। তাহলে এটা হচ্ছে রাম বিষয়ে আমার মনটা আনন্দিত হচ্ছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। তো এইরকম হচ্ছে সপ্তমী হয়ে গেল, তাহলে বিভক্তি হয়ে গেল প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আর সম্বোধনটা হচ্ছে বলার জন্য, হে রাম হে রাম হে রামাহা, আমরা যখন ডাকবো তখন এভাবে ডাকবো, দুজন একজন হলে হে রাম, দুজন হলে হে রাম, বহু অনেকজন হলে হে রামাহা, এরকম ভাবে ডাকতে হবে। তো প্রথম বিভক্তি সামান্যভাবে কর্তা আমি বললাম যে করে, তাহলে রামহ রামৌ রামাহা, রাম প্রথমার এক বচনে, রামৌ দ্বিবচনে, রামাহা বহু বচনে। দ্বিতীয়টা কি বলছিলাম, যে কর্তা যাকে খুব, যার প্রতি খুব আকৃষ্ট হবে, বা যাকে ক্রিয়ার দ্বারা, ক্রিয়া মানে যেটা করছি, যে কাজটা করা হচ্ছে, সেই ক্রিয়ার দ্বারা যাকে চাইবে, সে হবে অতিশয়ে চাইবে, সে হবে কর্ম। উদাহরণ কি, উদাহরণ ধরুন অহম, মানে অহম মানে আমি, রামকৃষ্ণম, রামকৃষ্ণদেব পরমহংস রামকৃষ্ণদেবের কথা বলছি, রামকৃষ্ণম পূজায়ামি, পূজায়ামি মানে হচ্ছে পূজা করি। এগুলো কিভাবে হচ্ছে পরে বলবো, এখন জাস্ট বাক্যটা মনে রাখুন, অহম রামকৃষ্ণম পূজায়ামি বা সহ রামকৃষ্ণম পূজয়তি, যে কোনো একটা হতে পারে।
তাহলে আমি যদি বলি অহম রামকৃষ্ণম পূজয়ামি, এখন অহম হচ্ছে কর্তা, আমি হচ্ছে কর্তা এই বাক্যে। ক্রিয়া কি? পূজয়ামি, পুজো করা, এটা হচ্ছে ক্রিয়া। এবারে কর্মকারক কি এখানে? রামকৃষ্ণম। কিভাবে কর্মকারক হলো? আমি, অহম আমি, ক্রিয়া কি? পুজো করা। তাহলে এই আমি কর্তা, পুজো করা এই ক্রিয়ার দ্বারা যাকে অত্যন্ত ভাবে গ্রহণ করতে চাইছে বা যাকে অত্যন্ত ভাবে চাইছে সেই বিষয়ে বা সেই বিষয়টি, সেই বস্তুটি, সেইটা, সেই মানুষটি কিন্তু কর্মকারক, কর্মসঙ্গক হবে। তাহলে এখানে আমি কর্তা পুজো করা এই ক্রিয়ার দ্বারা কাকে চাইছি? রামকৃষ্ণকে চাইছি। কেন? না, রামকৃষ্ণকে আমি পুজো করছি। তাহলে এই কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অত্যন্ত ইষ্ট বলে ভাবে বা অত্যন্ত ঈপ্সিত বলে ভাবে, অত্যন্ত ইচ্ছুক বলে গ্রহণ করে, সেই বিষয়টিকে আমরা কর্মসঙ্গক হিসেবে জানব। যাকে কর্তা ক্রিয়ার দ্বারা অত্যন্ত মানে অতিশয়ে যাকে প্রাপ্ত করার চেষ্টা করবে, লাভ করার চেষ্টা করবে, তাকে আমরা কর্মসংজ্ঞা বলবো। বাংলাতে যখন আমরা পড়ি তখন কি বলি? কর্তাকে, ক্রিয়াকে কি দিয়ে, কে দিয়ে প্রশ্ন করলে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা কর্তা। কে যাচ্ছে? রাম যাচ্ছে, রাম কর্তা। আচ্ছা, কাকে দিচ্ছে? কাকে দিচ্ছে বা খাচ্ছে? কি খাচ্ছে? এই দিয়ে প্রশ্ন করলে কর্ম। সেটা বাংলাতে সাধারণভাবে বোঝার জন্য আমরা বলতে পারি, সংস্কৃততে আমরা বলতে পারি, কিন্তু যখনই আপনি এইরকম বিভক্তি নিয়ে পড়বেন তখন কিন্তু সবসময় এইটা আপনি পারবেন না। কারণ কি? কারণ একটাই, বলে দিচ্ছি, পুরোটা শুনে নিন, মনে রাখবেন, না হলে পরবর্তীকালে আমরা এইগুলো নিয়ে আলোচনা হবে। শব্দরূপ শুরু হলো, এভাবে আলোচনা চলতে থাকবে। দেখুন, রামায় বলে চতুর্থীর একবচনে একটি প্রয়োগ রয়েছে, রামায়, এর অর্থ হচ্ছে রামকে। এবার আপনি সেই বাংলার মতন বললেন যে ধরুন ক্রিয়াপদ রয়েছে দেওয়া, দিচ্ছে, তা ঠিক আছে, দেওয়া ক্রিয়াপদ হয়ে গেল। এবার আপনি প্রশ্ন করলেন যে কাকে দিচ্ছে? রামকে দিচ্ছে। তাহলে আপনার অনুযায়ী কি হওয়া উচিত? রামের কর্মকারক হওয়া উচিত। তাহলে প্রয়োগ কি হবে? রামম দদামি বা রামম দদাতি, দদাতি, এরকম প্রয়োগ হবে। কিন্তু সংস্কৃতে বলা হচ্ছে এই দা ধাতুর প্রয়োগে আমরা কর্মকারক করতে পারবো না, সেটাকে আমাকে সম্প্রদান কারক করতে হবে, সম্প্রদান বিভক্তি করতে হবে, এই সম্প্রদান কারক করতে হবে, সরি, চতুর্থী বিভক্তি করতে হবে। এখন তাহলে আপনি বলবেন যে না, কারণ আমি তো বাংলায় পড়েছি যে ওই যে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় ক্রিয়াকে, সে হয়ে গেল কর্ম। তাহলে আপনি প্রশ্ন করুন কাকে দিচ্ছে? রামকে দিচ্ছে, তাহলে রাম কর্ম। কিন্তু না, এখানে তো রাম তো চতুর্থীর একবচনে রয়েছে, রামায়। তো এই কিছু সমস্যার জন্য আমরা এইটাকে এভাবে ভাববো যে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অত্যন্ত অতিশয়িত ভাবে বা অত্যন্ত ভাবে যাকে প্রাপ্ত করার চেষ্টা করে, লাভ করার চেষ্টা করে, সেই বিষয়টিকে, সেই বস্তুটিকে আমরা বা সেই জিনিসটিকে আমরা কর্মসঙ্গক বলে জানবো। এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, কর্মকারক হয়ে গেল। তৃতীয়া বিভক্তি আপনারা জানেন, হাতের দ্বারা খাই, তাহলে হাত হচ্ছে করণ, মানে যেটা দ্বারা করছি, দ্বারা দিয়া এটা দিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে করণ কারক। করণ কারকের সামান্যভাবে তৃতীয়া বিভক্তি হয়ে যায়। চতুর্থী হচ্ছে দান করা, সম্প্রদান করা, চতুর্থী বিভক্তি হয়ে যাবে সম্প্রদানে। আমি আপনাকে দান করছি, আমি আপনাকে একটি পুস্তক দান করিলাম, তাহলে এই পুস্তক দান করলাম, যাকে করলাম সেই দা ধাতুর প্রয়োগ রয়েছে, যাকে করলাম তার চতুর্থী এক বিভক্তি হয়ে যাবে। তাহলে চতুর্থী বিভক্তি এখানে রাম শব্দরূপ যদি হয়, রাম শব্দরূপে রামায় হয়ে যাবে। পঞ্চমী হয়েছে হইতে থেকে, তাহলে যেখান থেকে হবে বা যেখান থেকে হচ্ছে, গাছ থেকে পাতা পড়ছে, প্রসিদ্ধ উদাহরণ, গাছ থেকে পাতা পড়ছে, বৃক্ষ থেকে পত্র পড়ছে, তাহলে বৃক্ষ, গাছ, কোথা থেকে পড়ছে? গাছ থেকে, তাহলে গাছে পঞ্চমী হয়ে যাবে, বৃক্ষাৎ, রামাতের মতো, বৃক্ষাৎ পর্ণম পততি হয়ে গেল। এরকম ভাবে পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী বললাম রামের লেখনী, রামস্য লেখনী। সপ্তমী রামে বা রাম বিষয়ে আমার মনোনিবেশ ঘটেছে বা আমি আনন্দ পাই, তাহলে রামে প্রীতি অস্তি, রামে প্রীতি অস্তি বা রামে প্রীতি, মানে রাম বিষয়ে আমার প্রীতি উৎপন্ন হয়েছে, এটা হয়ে গেল অধিকরণ কারক। তাহলে এবার এইভাবে আমরা প্রথম দেখলাম অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দ। এবার আমরা কিভাবে পড়বো এটাকে? এভাবে পড়তে হবে,
আপনি বাঁ দিকটা মনে রাখবেন, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এভাবে আপনার মনে থাকবে। ডান দিকে একবচনে, দ্বিবচনে, বহুবচনে মনে থাকবে। মাঝখানে শুধু আপনাদেরকে এইভাবে পড়তে হবে, রামঃ রামৌ রামাঃ, রামম রামৌ রামান, রামেণ রামাভ্যাম রামৈঃ, রামায় রামাভ্যাম রামেভ্যः, রামাৎ রামাভ্যাম রামেভ্যः, রামস্য রাময়োः রামাণাম, রামে রাময়োः রামেষু, হে রাম হে রামৌ হে রামাঃ। আর যদি আসতে পড়েন, রামঃ প্রথমার একবচনে রামঃ, প্রথমার দ্বিবচনে রামৌ, প্রথমার বহুবচনে রামাঃ, দ্বিতীয়ার একবচনে রামম, দ্বিতীয়ার দ্বিবচনে রামৌ, দ্বিতীয়ার বহুবচনে রামান, তৃতীয়ার একবচনে রামেণ, তৃতীয়ার দ্বিবচনে রামাভ্যাম, তৃতীয়ার বহুবচনে রামৈঃ, চতুর্থীর একবচনে রামায়, চতুর্থীর দ্বিবচনে রামাভ্যাম, চতুর্থীর বহুবচনে রামেভ্যः, পঞ্চমীর একবচনে রামাৎ, পঞ্চমীর দ্বিবচনে রামাভ্যাম, পঞ্চমীর বহুবচনে রামেভ্যः, ষষ্ঠীর একবচনে রামস্য, ষষ্ঠীর দ্বিবচনে রাময়োঃ, ষষ্ঠীর বহুবচনে রামাণাম, সপ্তমীর একবচনে রামে, সপ্তমীর দ্বিবচনে রাময়োঃ, সপ্তমীর বহুবচনে রামেষু, সম্বোধনে একবচনে হে রাম, সম্বোধনে দ্বিবচনে হে রামৌ, সম্বোধনে বহুবচনে হে রামাঃ। এইভাবে আপনাদেরকে পড়তে হবে। তাহলে এটা হয়ে গেল অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ। এবারে আপনাদেরকে এখানে একটু আপনারা এক এক করে, খুব কঠিন হবে না, আমি আছি, অসুবিধা হলে আপনাদের বলে দেবো, অল্প অল্প করে আপনারা এইটা একটু পড়ার চেষ্টা করুন, এক একজন করে পড়ুন। এইভাবে শুরু করবেন, অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ বলে রামঃ রামৌ রামাঃ, এভাবে শুরু করবেন। আচ্ছা, আমি পড়ছি। হ্যাঁ, পড়ুন। অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দ। অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ। আচ্ছা, অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ। এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচনে, দ্বিবচনে, বহুবচনে। ঠিক। আচ্ছা, প্রথম আয়াম রাম, রামঃ, রামৌ, রামাঃ। দ্বিতীয়াম রামম, রামৌ, রামান। তৃতীয়াম রামেণ, তৃতীয়ায়াম, তৃতীয়ায়াম রামেণ রামাভ্যাম, রামঃ রামৈঃ, রামৈঃ। আচ্ছা, চতুর্থায়াম রামায়, চতুর্থ্যাম রামায়, রামাভ্যাম রামৈথ্যঃ, রামেভ্যঃ, আবার রামেভ্যঃ, রামেভ্যঃ। আচ্ছা, এইবার পঞ্চমায়াম, পঞ্চম্যাম রামাৎ, রামাভ্যাম রামেভ্যয়, তারপরে ষষ্ঠীয়াম রামস্য, রামায়ঃ, রামায়ণাম। তারপর একটু রামনাম, একটু উপরে করুন, রামনাম। আর নিচেরটা বোঝা যাচ্ছে না স্যার? হ্যাঁ, এবার হচ্ছে
সপ্তমাম মানে সপ্তমিয়াম, হ্যাঁ। সপ্তমিয়াম। আপনারা এটা ছেড়ে দিন, আমি বললাম আপনি এটা ছেড়ে দিন, শুধু রামহা থেকে শুরু করে হে রামাহা পর্যন্ত পর পর পড়ে যান। আচ্ছা, রাম রাম এ রামায় রামসু হে রাম হে রাম হে রামৌ হে রামাহ ঠিক আছে, রামাহ। নেক্সট আরেকজন পড়ুন। এই একই জিনিস পড়তে হবে রাম। হ্যাঁ, রামহটা পড়তে হবে। আচ্ছা, অকারান্তः পুংলিঙ্গ রাম শব্দः। রামः রামৌ রামাः রামं রামৌ রামन् রামেণ রামাভ্যাম রাময় রামায় রামেণ রামাভ্যাম রাময়ঃ রামৈহি রামৈः রামায় রামাভ্যাম রামেভ্যः রামাৎ রামাভ্যাম রামেভ্যः রামস্য রামায় রামাণং রামে রামায় রামেষু হে রামা হে রামৌ হে রামাহ। বাহ, নেক্সট আরেকজন পড়ুন কেউ। স্যার পড়বো? পড়ুন। স্যার উপরেরটা দেখা যাচ্ছে না, মানে অকারান্ত। ঠিক আছে স্যার। অকারান্তः পুংলিঙ্গः রাম শব্দः एकवचने द्विवचने बहुवचने प्रथमायां राम रामः रामो रामः द्वितीयायां रामं रामो रामान् तृतीयायां रामेण 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 रामवं रामेहि चतुर्थ्यां रामाय चतुर्थ्यां सर चतुर्थ्यां चतुर्थ्यां रामाय रामव्यं रामेभ्यः पंचम्यां रामात रामवं रामेभ्यः रामेभ्यः षष्ठ्यां रामस्व रामायः रामाराम सप्तम्यां रामे रामाओह रामेषु संवत्सने हे राम हे रामो हे रामो हे रामाः। वाह, नेक्स्ट क्यों पढ़ुन। अकारान्तः पुंलिङ्गः राम शब्दः एकवचने द्विवचने बहुवचने प्रथमायां रामः रामौ रामाः द्वितीयायां रामं रामौ रामान् तृतीयायां रामेण रामभ्यां रामैः चतुर्थ्यां रामाय रामभ्यां रामेभ्यः पंचम्यां रामात् रामभ्यां रामेभ्यः षष्ठ्यां रामस्व रामोइह रामाणां सप्तम्यां रामे रामोइह रामेषु संवधने हे राम हे रामो हे रामः। नेक्स्ट अकारान्तः पुंलिङ्गः रामशब्दः एकवचने द्विवचने बहुवचने प्रथमायां
रामः रामौ रामः द्वितीयायां रामं रामौ रामन रामान रामान सॉरी रामान तृतीयायां रामेण रामाभ्यां रामैः चतुर्थ्यां रामाय रामाभ्यां रामेभ्यः पंचम्यां रामात् पंचम्याम पंचम्यां रामात् रामाभ्यां रामेभ्यः षष्ठ्यां रामस्य रामयोः रामायां रामानां सप्तमं रामो सप्तम्याम सप्तम्यां रामे रामे रामयोः रामेषु रामयोः रामेषु सर একটু উপরে ওঠান संबोधने हे राम हे राम हे रामो हे रामः বাহ নেক্সট আরেকজন কেউ বলছিলেন সুমন বাবু মনে হয় হ্যাঁ বলছি অকারান্তः पुल्लिङ्गः रामशब्दः एकवचने द्विवचने बहुवचने रामः रामौ रामाः रामः रामं रामौ रामन् रामेण रामाभ्यां रामैः रामाः रामाभ्यां रामेभ्योः रामात् रामाभ्यां रामेभ्योः रामस्य रामयोः रामानां रामयोः रामेषु हे रामौ हे रामौ हे रामाः ঠিক আছে নেক্সট अकारान्त पुंलिंग अकारान्तः पुंलिङ्गः रामशब्दः अकारान्तः पुंलिङ्गः रामशब्दः रामः रामौ रामाः रामं रामौ रामान् रामेण रामाभ्यं रामैः रामाय रामाभ्यं रामेभ्यः रामात् रामाभ्यं रामेभ्यः रामस्य रामयोः राम रामे रामयोः रामेषु हे रामौ হে রাম সম্বোধনে হে রাম নয় হে রাম हे राम हे रामौ हे रामाः বাহ নেক্সট স্যার বলছি বলুন অকারান্তः पुंलिङ्गः रामशब्दः रामः रामौ रामाः रामं रामौ रामान् रामेण रामाभ्यां रामैः रामाय रामाभ्यां रामेभ्यः रामात् रामाभ्यां रामेभ्यः रामस्य रामायोः रामानां रामे रामायोः रामेषु हे रामौ हे रामाः বাহ নেক্সট আর কেউ আছেন পড়েননি পড়ুন না পড়ে থাকলে পড়ুন একবার
আচ্ছা, ঠিক আছে, এটা তো হয়ে গেল, আমরা একটা শব্দরূপ দেখলাম। এরকমই আমরা এখানে দেখব, নেক্সট অকারান্ত আমরা দেখলাম, এবার আমরা দেখব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ কি আছে। দেখুন ডান দিকে করা রয়েছে, ইকারান্তঃ পুংলিঙ্গঃ হরিশব্দঃ, ইকারান্তঃ পুংলিঙ্গঃ হরিশব্দঃ। এটা একই রকম বলবো আমরা, প্রথমায়াম, দ্বিতীয়ায়াম, তৃতীয়ায়াম, চতুর্থ্যাম, পঞ্চম্যাম, ষষ্ঠ্যাম, সপ্তম্যাম সম্বোধনে, একবচনে, দ্বিবচনে, বহুবচনে। হরিহি, প্রথমাতে হরিহি, হরি, হরয়ঃ, হরিম, হরি, হরিণ, হরিণা, হরিভ্যাম, হরিভিঃ, হরয়ে, হরিভ্যাম, হরিভ্যঃ, হরেः, হরিভ্যাম, হরিভ্যঃ, হরেः, হর্যোः, 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 হরিণাম, হরিণাম। সপ্তমীতে হরৌ, হর্যোः, হরিষু। সম্বোধনে হে হরে, হে হরি, হে হরয়ঃ। তাহলে প্রথমাতে হরিহি একবচনে, হরিহি, হরি, হরয়ঃ। দ্বিতীয়াতে হরিম, হরি, হরিণ। তৃতীয়ায় হরিণা, হরিভ্যাম, হরিভিঃ। চতুর্থ্যাম হরয়ে, হরিভ্যাম, হরিভ্যঃ। পঞ্চম্যাম হরেः, হরিভ্যাম, হরিভ্যঃ। ষষ্ঠীতে হরেः, হর্যোः, হরিণাম। সপ্তমীতে হরৌ, হর্যোः, হরিষু। সম্বোধনে হে হরে, হে হরি, হে হরয়ঃ। আচ্ছা, এটা গেল ইকারান্ত। নেক্সট আমরা এটা দেখব উকারান্তঃ পুংলিঙ্গঃ সাধু শব্দঃ। অকারান্ত হলো, ইকারান্ত হলো, এবার উকারান্ত। উকারান্তঃ পুংলিঙ্গঃ সাধু শব্দঃ। এটা মনে রাখবেন, অকারান্ত মানে কিন্তু হ্রস্ব অকার, উকারান্ত মানে কিন্তু হ্রস্ব ইকার, আর ইকার ইকারান্ত মানে, উকারান্ত মানে কিন্তু হ্রস্ব উকার। যেমন লেখা আছে সেই শব্দই কিন্তু, হ্যাঁ, এমন নয় যে সাধু শব্দ দীর্ঘ উকারান্ত একই রকম হবে, তা নয়, নাও হতে পারে আবার হতেও পারে। তো উকারান্তঃ পুংলিঙ্গঃ সাধু শব্দঃ কেমন হবে? প্রথমায়াম সাধুঃ, সাধু, সাধবঃ। দেখুন দ্বিতীয় যেটা রয়েছে সাধু, ওটা হচ্ছে দীর্ঘ উ, সাধু, সেজন্য দীর্ঘ। সাধুঃ, সাধু, সাধবঃ। দ্বিতীয়াতে সাধুম, সাধু, সাধুন। তৃতীয়াতে সাধুনা, সাধুভ্যাম, সাধুভিঃ। চতুর্থীতে সাধবে, সাধুভ্যাম, সাধুভ্যঃ। পঞ্চম্যাম সাধোঃ, সাধুভ্যাম, সাধুভ্যঃ। ষষ্ঠ্যাম সাধোঃ, সাধ্বোঃ, সাধূনাম। সপ্তম্যাম সাধৌ, সাধ্বোঃ, সাধুষু। সম্বোধনে হে সাধো, হে সাধু, হে সাধবঃ। তাহলে সাধুঃ, সাধু, সাধবঃ। সাধুম, সাধু, সাধুন। সাধুনা, সাধুভ্যাম, সাধুভিঃ। সাধবে, সাধুভ্যাম, সাধুভ্যঃ। সাধোঃ, সাধুভ্যাম, সাধুভ্যঃ। সাধোঃ, সাধ্বোঃ, সাধূনাম। সাধৌ, সাধ্বোঃ, সাধুষু। সম্বোধনে হে সাধো, হে সাধু, হে সাধবঃ। তাহলে এখন আপনারা এটা পড়ুন, ইকারান্তঃ পুংলিঙ্গঃ হরিশব্দঃ। একজন পড়ুন।
আহ, আমি বলছি ইকারান্ত ইকারান্ত পুলিঙ্গ হরি শব্দ একবচনে দ্বিবচনে বহুবচনে হরি 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 হর হরিং হরি হরিং হরিণা হরিভ্যাম হরিভিঃ হরয়ে হরিভ্যাম হরিভ্যোঃ হরে হরেঃ হরিভ্যাম হরিভ্যোঃ হরে হরেঃ হো হরিয়োহ আচ্ছা হরপ্রিয়োঃ হরিণ্যাম হর 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 হরিষু ঠিক হে হরে হে হরি হে হর হরয়হ। হরয়হ। আচ্ছা বলছি এই বয়সে কি এটা করতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। কষ্ট হচ্ছে না? হ্যাঁ বিশেষ করে ভিয় গুলো তো প্রচন্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে। কিছু করার নেই, একটু প্র্যাকটিস করলে আপনি দেখবেন 3-4 মাস পরে এটাই ঠিক হয়ে যাবে আপনার। এটা আপনি বলতে পারছেন হরি ভিয়াটাই চলে আসবে আপনাদের। আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এই জন্যই পড়তে বলছি। আপনারা কষ্ট করে যদি পড়েন তাহলে এই আমি বলছি আপনি বলছি আস্তে আস্তে এটা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আর একজন কেউ পড়ুন, এটা সাধু শব্দটা পড়ুন। স্যার আমি পড়ছি। পড়ুন। অকারান্তঃ উকারান্তঃ উকারান্তঃ পুংলিঙ্গঃ সাধু শব্দঃ এক বচনে দ্বিবচনে বহুবচনে প্রথমায়াম সাধু সাধুঃ সাধু সাধুঃ সাধু সাধবঃ দ্বিতীয়াম সাধু দ্বিতীয়ায়াম দুটোই আকার। দ্বিতীয়ায়াম সাধুন সাধু সাধুন তৃতীয়ায়াম সাধুনা সাধুভ্যাম সাধুনি সাধুভি সাধুভি সাধুভি। তারপর চতুর্থাম সাধবে সাধু সাধুভ্যাম সাধুভ্য সাধুভ্যঃ। আচ্ছা তারপরে পঞ্চম্যাম সাধোঃ সাধুভ্যাম সাধুভ্যঃ। তারপরে ষষ্ঠয়াম সাধোঃ সাধোঃ সাধুনাম সাধোঃ সাধোঃ ধয় বয়। হ্যাঁ সাধোঃ সাধভ্য সাধুনাম। তারপরে হচ্ছে সপ্তম্যাম মানে সাধো সাধব নয় সাধৌ সাধবোহ। আপনি ছেড়ে ছেড়ে উচ্চারণ করলে হয়ে যাবে। হ্যাঁ সাধৌ, তারপরেরটা বলবেন সাধবোহ সাধবোহ সাধবোহ। সাধো সাধ ওহ সাধুষু। আচ্ছা তারপরে সম্বোধনে হে সাধো হে সাধু হে সাধবঃ। বাহ। নেক্সট আরেকজন কেউ পড়ুন, সাধু শব্দ পড়ুন একজন। उकारान्तः पुंलिङ्गः साधु शब्दः एकवचने द्विवचने बहुवचने प्रथमायां साधु साधु साधव साधु द्वितीयायां साधुं साधु साधुन् तृतीयायां साधुना साधुभ्यां साधुभिः चतुर्थ्यायां साधवे साधुभ्यां साधुभ्यः पंचम्यां साधोः साधुभ्यां साधुभ्यः
षष्ठ्यां साधवः साधूनां सप्तम्यां साधवः साधुषु संबोधने हे साधो हे साधु हे साधवः। বাহ। নেক্সট ইকারান্তটা পড়ুন, হরি শব্দটা। নতুন কেউ বলুন একজন। স্যার পড়বো? হুম। ईकारान्तः पुंलिङ्गः हरिशब्दः एकवचने द्विवचने बहुवचने এক নয়, এক। एकवचने হুম। द्विवचने बहुवचने प्रथम्यां हरिः हरिः हरि हरयः द्वितीयायां हरिं हरि हरिन् तृतीयायां हरिणा हरिव्यां हरिभिः चतुर्थ्यां हरे হরায়ে हरये हरिव्यां हरिव्याः पंचम्यां हरेः हरे সেটা কি হবে? হরে হে हरेः हरिव्यां हरिव्याः षष्ठ्यां षष्ठ्यां হুম। हरेः हरोः হরিয়োহ हरियोः হুম। हरिराम হরিণাম हरिराम হুম। सप्तम्यां हरो हरियोः हरिषु संबोधने हे हरे हे हरि हे हरयः। বাহ। আর একজন কেউ পড়ুন এটা। স্যার পড়ছি, হুম। একটু নামিয়ে দেন তো। আচ্ছা। इकारान्तः पुंलिङ्गः हरिशब्दः एकवचने द्विवचने बहुवचने हरिः हरि हरयः हरिं हरि हरीन् हरिणा हरिभ्यां हरिभिः हरये हरिभ्यां हरिभ्यः हरेः हरिभ्यां हरिभ्यः हरे हरेः हरियोः हरीणां हरे हरौ हरियोः हरीषु हरियोः हरीषु। সেটা মানে খুব কষ্ট হচ্ছে বলতে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওই জন্য আমি আরো বেশি করে আপনাদের কষ্ট করাচ্ছি। হে হরে হ্যাঁ হে হরি হে হরায়ঃ। হ্যাঁ ঠিক আছে, আপনারা যেটা বলছেন এটা আপনারা যতটা বলতে পারছেন, এটা মানে এর আগের যতগুলো ক্লাস হয়েছে মানে অন্যান্য ব্যাচের কথা বলছি, তাদের তুলনায় অনেকটা ভালোই বলছেন, সেই জন্য খুব একটা আমি কারেকশন এখানে করাচ্ছি না। আস্তে আস্তে আরো এটা বেটার হয়ে যাবে আপনাদের। আচ্ছা নেক্সট আর কেউ পড়বেন? হ্যাঁ স্যার আমি পড়বো। আচ্ছা পড়ুন। নামান একটু। হ্যাঁ। ইকারান্তঃ পুংলিঙ্গঃ হরি শব্দঃ প্রথমায়াম হরি হরিহি হরি হরায় দ্বিতীয়ায়াম হরিম হরি হরিণ তৃতীয়ায়াম হরিণ হরিভ্যাম হরিভিः চতুর্থ্যাম হরয়ে হরিভ্যাম হরিভ্যः পঞ্চমায়াম পঞ্চম্যাম হরিহ হরিভ্যাম হরিভ্যः হরেহে হরিভি হরে পঞ্চমীতে পঞ্চম্যাম হরেহে হরিভ্যাম হরিভ্যः হরেহে হরিভ্যাম হরিভ্যः। আচ্ছা তারপরে ষষ্ঠ্যাম ষষ্ঠ্যাম হরেহ
हरेहे। हरेहे, हम्म। हरेहु, हरियोः। हरिओह, हम्म। हरिनाम। हम्म। আচ্ছা, তারপরে সপ্তমিয়াম, हम्म। হর, হরৌ, হরিঔ, হরিষু, हरियोः हरिषु। হরিষু। हम्म। তারপরে হচ্ছে সম্বোধনে হে হরে, হে হরি, হে হরায়। বাহ। আচ্ছা, সাধু শব্দটা আরেকবার কেউ পড়ুন, আর কেউ বাকি থাকলে পড়ে নিন সাধু শব্দটা। কেউ বাকি থাকলে সাধু শব্দটা পড়ে নিন। স্যার বলছি। হুম। রান্তঃ পুংলিঙ্গঃ সাধু ম্যাডাম শব্দঃ। শোনা যাচ্ছে না ম্যাডাম। উকারান্তঃ পুংলিঙ্গঃ সাধু শব্দঃ। হুম। একবচনে, দ্বিবচনে, বহুবচনে। সাধুः, সাধু, সাধবः। সাধুং, সাধু, সাধুন। সাধুনা, সাধুভ্যাং, সাধুভিः। সাধবে, সাধুভ্যাং, সাধুভ্যः। সাধোঃ, সাধুভ্যাং, সাধুভ্যः। সাধः, সাধবः, সাধূনাং। সাধু, সাধু, সাধো, সাধৌ। সাধৌ, সাধবः, হুম। সাধুষু। হুম। হে সাধো, হে সাধু, হে সাধবः। বাহ। এবারে আমরা একটু শান্তি মন্ত্র পড়বো। একদম প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা আজকে ক্লাসে। শান্তি মন্ত্র পড়ে আমরা শেষ করব। আপনারা শুনুন, যদি কেউ পড়তে চান পড়তেও পারেন, কোনো সমস্যা নেই। তার আগে একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, এই যে যুক্ত অক্ষরগুলো আপনি বললেন তো, তারপরে যে ওই দ্বিতীয়া বিভক্তির যখন একটা উদাহরণ দিলেন, হ্যাঁ। রামকৃষ্ণ পূজায় আমি, হ্যাঁ। পূজায় আমি। আচ্ছা, রামকৃষ্ণ মধ্যাহ্ন স ইয়া, তো এটা লিখবোটা কি করে? এটা কিন্তু মূর্ধন্য স ইয় তো নয় ম্যাডাম, মূর্ধন্য স আর হচ্ছে মূর্ধন্য ন। মূর্ধন্য ইয়া, শৃণ শৃণ। না, হ্যাঁ। তো এটা লিখবো মধ্যাহ্ন স এর পাশে ওই মধ্যাহ্নটা লিখবো। হ্যাঁ, মূর্ধন্য সটার পাশে আপনি নটাকে লিখে দেবেন। আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান আমি লিখে দিচ্ছি এখানে। স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখুন তো। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা।
আচ্ছা আমি ওটা দেখাচ্ছি আপনাকে, ওটা একটু সমস্যা করছে ওয়ার্ড ফাইলটা, আমি একটু আপনাকে দেখাচ্ছি, এটা করে নিই তারপরে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন তো, শান্তি মন্ত্রাহা? হ্যাঁ, দেখতে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আগের দিন আমরা দেখেছিলাম, পুরোটাই একবার মনে হয় দেখেছিলাম, তবু আর একবার পড়ছি, আপনারাও এটা দেখুন। এটা আপনাদের শেষের দিকে আপনাদের পড়তেও হবে, সবাইকেই পড়তে হবে, অল্প অল্প করে একটু চেষ্টা করুন, আস্তে 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 ছোট ছোট করে পড়ার। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। দ্বিতীয়টা দেখুন। ওম শন্নো মিত্রঃ শং বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্বক্তারমবতু অবতু মাম অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তিঃ। তিন নম্বর। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृत्रश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। 4 নম্বর। ओम नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नमः औषधेभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ओम शांति शांति शांतिः। 5 नंबर। ओम जश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ओम शांति शांति शांतिः। ओम तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय
गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः ॐ मधुबातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्त्वोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागुम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः ॐ शान्ति शान्ति शान्तिः ॐ वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्म एधि वेदस्य मआणीस्थः श्रुतं मे मा प्रहासीः अनेनाधीतेनाहोरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारमवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोद निराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदा आत्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এটা আপনাদের দেওয়া হয়ে গেছে। এখানে যে বাংলা ট্রান্সলেশনটা দেখছেন সেটা স্বামী গম্ভীরানন্দজির ট্রান্সলেশন থেকে নেওয়া। এটা অর্থ বোঝার জন্য দেওয়া রয়েছে। এটা আপনারা অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। 10টা শান্তি মন্ত্র আছে, খুব কঠিন নয়, কিন্তু আপাতত কঠিন মনে হতে পারে। তো আপনারা একটু অভ্যাস করলে এটা চলে আসবে। স্বরগুলো ছেড়ে দেবেন। শুধুমাত্র যদি আপনারা পুরোটা একবার রিডিং পড়তে পারেন, সেটা যদি রপ্ত হয়ে যায়, পরে শর্টটা আস্তে আস্তে চলে আসবে। আপাতত আপনারা এটা চেষ্টা করবেন যে এটা যেন আমরা পড়তে পারি। স্যার এগুলো আমরা সব পিডিএফ পাবো তো? পিডিএফ তো দেওয়া আছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি তো গতদিন ক্লাসে ছিলাম না তো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখে নেবেন, গ্রুপে দেওয়া আছে, আচ্ছা আপনি দেখতে পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম আপনি আছেন, আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, মনে হয় একটু বুঝতে পারছি। হ্যাঁ আপনি পারবেন। আমি জাস্ট আপনাকে শেয়ার করে একবার দেখিয়ে দিচ্ছি। আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন, আর কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে শোনা। ঠিক ঠিক, হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছিলাম, এরকমই হবে। হ্যাঁ, ঠিক, ওই শটা আপনি নিয়ে নেবেন আর নয়ের সাথে জুড়ে দেবেন। ওই শয়ের যে শেষের যে একটা স্ট্রেট লাইন, ওই স্ট্রেট লাইনটাকে আপনি বাদ দিয়ে এটা জুড়ে দেবেন। আচ্ছা, শব্দ একটু তালবস্য দয় বয়টা একটু দেখান না স্যার।
আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর বলুন। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, 9টা বেজে গেছে। পরের শুক্রবারে আমরা আবার নেক্সট ক্লাসে আসবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুভরাত্রি, ভালো থাকবেন।